হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। রাত প্রায় ৯টা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটতেছি। এমন সময় দেখলাম একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে অসচেতন অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে। মাথার পিছন দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে। পকেটে টাকা না থাকায় কোলে করে ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। এমন সময় একটা রিক্সা পেলাম। মামা কই যাবেন? মামা, এই লোকটাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। কাছে এসে দেখি মাথার পিছন দিক থেকে রক্ত বের হচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। রিক্সায় উঠেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। মামা, আমার পকেটে তো টাকা নেই। আরে মামা, টাকা সারা জীবন কামাইছি, টাকার থেকে একটা মানুষের জীবন বাঁচান বেশি দরকার। আপনি উঠেন। তারপর রিক্সায় উঠে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। ইমার্জেন্সিতে পাঠিয়ে আমি বাইরে বসে রইলাম। রিক্সাওয়ালা চলে গেল। এবার চলেন আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল। অনার্স শেষ করে বেকার ঘুরতেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, বাসা ফেনীতে। কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ঢাকায় চলে আসছি। এবার হয়তো ভাবছেন একটা ছেলে হয়ে কি করে বাসা থেকে পালাতে পারলাম। চলেন সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার একটা দোকান ছিল, ওটা দিয়ে কোনো মতো সংসার চলতো। আমি অনেকবার বাড়ি থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার একটাই কথা, পড়ালেখা করে বাড়িতে থেকেই করতে হবে, দূরে গিয়ে করার দরকার নেই। বাইরে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাব। বাবা তার এক চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। কারণটা হচ্ছে ওনারা ছোটবেলায় নাকি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই হিসেবে আমার আর ওনার বিয়ে মেয়ের বিয়ের সাথে ছোটবেলা থেকেই ঠিক করে রাখছে। কিন্তু সেটা আমি জানতাম না। আজকে সকালেই আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর বাড়িতে যাচ্ছি। এমন সময় আমার বন্ধু আর আমার সাথে দেখা। তুই এত বড় বেঈমান কখনো ভাবিও নি। মানে কি? বাহ, এবার তো দেখছি তোকে মানে বুঝতে হবে। যেভাবে বলেছিস মনে হয় তুই কিছুই জানিস না। দোস্ত, আমি সত্যি কিছু জানি না। চুপ থাক শালা। বিয়ে করবি সেটা আমাকে বললে কি হতো? বিয়ে? কার বিয়ে? হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। আরমান আমাকে কোনো কিছু বলতে না দিয়ে সোজা হাঁটা দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমিও হাঁটা দিলাম। বাড়ির কাছে স্বপন ভাইয়ের দোকানের সামনে যাওয়ার পর সাথে সাথেই আমার এক ছোট ভাই শাওন, ওর সাথে দেখা। কি জুয়েল ভাই, আপনি এইখানে? তো কোথায় থাকতাম? আরে মিয়া, বিয়ের আগে কেউ এমন ঘোরাঘুরি করে? একটু রেস্টে থাকতে হয়। বিয়ে মানে? কার বিয়ে? আরে তোমার বিয়ে, তুমি জানো না? জানলে কি আর তোরে জিজ্ঞেস করি কার সাথে বিয়ে? লিজা আপুর সাথে। কি? ওই মুটকির সাথে? হুম, শামীম চাচার মেয়ের সাথে। হায় আল্লাহ, উঠায় নাও আমারে। ছোটবেলায় ওই মুটকিরে কত কোলে নিয়েছি, এখন নাকি তার সাথে আবার বিয়ে ঠিক করছে। এবার বাচ্চা কাচ্চা হলে সবাই বলবে তোর বাপ তোর মারেও কোলে নিয়েছে, এখন তোরে নিতেছে। না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। জুয়েল, তুই এক গ্লাস পানিতে ডুব দিয়ে মারা যা, তবু এই বিয়া করিস না। আচ্ছা শাওন, আমার আব্বারে দেখছিস? ডেকোরেশনের মালামাল নিয়ে বাড়ির দিকে গেছে। আচ্ছা তুই যা, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আসলেই আব্বা বিয়ে ঠিক করছে, অথচ একবারও আমাকে জানালো না। আবার দেখতেছি এটা ওটা নিয়ে অনেক ব্যস্ত। আমি শুধু আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি? দেখতেছিস না তোর বিয়ে? আমার বিয়ে, অথচ আমাকেই জানালে না। সবকিছু জানতে হবে কেন তোর? দেখো আম্মু, আমি এই বিয়েটা করব না। সেটা তোর বাবাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। তারপর বাবার কাছে গেলাম। আব্বা, এগুলো কি হচ্ছে? আব্বু, তোমার বিয়ের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আব্বা, আপনি পাগল হয়েছেন? আমার বিয়ে ঠিক করেছেন, আমাকে একবার বললেনও না। মুরব্বীদের কাজ মুরব্বীরা করছে, তোমাকে বলার কি আছে? আব্বা, আমি এই বিয়ে করব না, আপনি এগুলো বন্ধ করেন। করবি না মানে? তুই করে তোর পাপও করবে, যা এখান থেকে। শালার কেন যে এই ঘরে জন্ম নিলাম কে জানে। আমার কথার কোনো দামই নেই ওদের কাছে। তাড়াতাড়ি ওই মুটকির কাছে গেলাম। বাহ, ফৈনি বিপ্লবী জনতা নিয়ে বসে ভাষণ দিচ্ছে আর হাসছি। আমি যাওয়ার পর মুটকি ছাড়া বাকি সবাই রুম থেকে বের হয়ে গেল। ওই মুটকি, সমস্যা কি তোর? দেখেন জুয়েল ভাই, আমাকে মোটকে বলবেন না, একটু পর আমি আপনার বউ হব। আরে রাখ তোর বউ, ফকিন্নি। তোর মতো মুটকিকে বিয়ে করবে? আমি মরে গেলেও তো করবো না। আমার আব্বা আর তোমার আব্বা আগে থেকে সব রেডি করে রাখছে। এখনো সময় আছে, মুটকি বিয়েটা বন্ধ কর, নাহলে তোরে প্রতিদিন মায়ের উপর রাখবো। তোর এই হাতির মতো শরীরটা মেরে মেরে কমাবো বলে দিলাম। মারবে কেন? তখন তো আদর করবা। ধুর খবিস। এই কথা বলে মুটকির ওখান থেকে চলে আসলাম। গিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইলাম। কি করব কিছুই মাথায় আসছে না। দুপুরবেলা আম্মু আমার রুমে আসলো।
খেতে আয়। খাবো না, যাও এখান থেকে। প্লিজ বাবা, এরকম করিস না। আম্মু, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তোমাদের রুচি কেমন আমি বুঝি না। ওই মুটকির সাথে আমার বিয়ে ঠিক করলে দেশে কি মেয়ের অভাব পড়ছে? দেখ বাবা, তোর বাবা লিজার বাবাকে কথা দিয়ে রাখছে, আর ওর সাথে বিয়ে হলে তোরও একটা ভালো চাকরি হবে। আর তোর শামীম চাচা ওর সব সম্পদ তোর নামে দিয়ে দেবে। আরে রাখো তোমার সম্পদ। আমি ঢাকা বা চট্টগ্রাম গিয়ে মাস্টার্স কমপ্লিট করে ভালো কোনো চাকরি পাবো, তখন আমারও অনেক টাকা পয়সা হবে। দেখ, খালি পেটে স্বপ্ন দেখা ভালো না। এত কথা না বলেই বিয়ের জন্য রেডি হয়ে নে। আম্মু, সামান্য টাকার জন্য তোমরা আমাকে বলে দিবে ওই মুটকি এসএসসিতে 3বার ফেল করে এখন ঘরে বসে বসে খায়? ও তোমাদের কি সেবা করবে? উল্টো তোমাদের আরো কষ্ট বেড়ে যাবে। বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই খেতে আয়। যাও তো, খাবো না। আমার রুম থেকে চলে গেল। আমার মাথায় কাজ করছে না। বিকেলবেলা সানি আর সাইমনকে কল দিয়ে আসতে বললাম, ওরা আসলো। কিরে দুলা, হঠাৎ আমাদের প্রয়োজন হলো কেন? বিয়ের দাওয়াত তো দিলি না। দেখ ফাইজলামও বন্ধ রাখ, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে। আরে কি বলিস, বিয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। দেখ ভাই, এখন হাসি ঠাট্টা করার সময় না, আমাকে একটা বুদ্ধি দে। কিসের? ওই মুটকিকে আমি বিয়ে করব না। আমি ডিয়ার জুয়েল, তুমি মাইন্ডকে আর ছিপকায় আটকাইছো। বিয়ে না করে উপায় নেই। আরে ভাই, সেজন্যই তো তোদের বলতেছি, কিছু একটা কর। একটা কাজ কর, তুই পালিয়ে যা। যাবোটা কোথায়? কিছুই তো চিনি না। ঢাকা চলে যা, ওখানে গেলে কিছু একটা হবে। তোর কাছে এখন কত আছে? 1 টাকাও নেই, টিউশনের টাকা এখনো পাইনি। তো কিভাবে কি করবি? জানি না দোস্ত, তোরা কিছু একটা কর, নাহলে আমার জীবন জৈবন সব শেষ। তুই আজকে রাতেই পালিয়ে যা। কিন্তু কাপড় চোপড় তো কিছুই নিতে পারবো না। আরে শালা, আগে জান বাছা, বেঁচে থাকলে অনেক কিছুই কিনতে পারবি। আজকে এশার এর নামাজের পর তুই বাড়ি থেকে বেরিয়ে আসবি, আমরা বাজারে থাকবো। কিন্তু টাকা? কিছু করতে পারিস কিনা দেখ। ওকে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম। বাহ, সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু ওয়েট করো, দেখবা আমি তোমাদের বিয়ে বাড়ির কি হাল করি। রুমে গিয়ে দরজা বন্ধ করে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটা ফাইলের মধ্যে নিয়ে নিলাম। ফাইলটাকে জানালা দিয়ে বাইরে ফেলে দিই। তারপর আরমানকে কল দিয়ে ওটা নিয়ে যেতে বলে এছাড়া নামাজের সময় আমি নামাজ পড়তে গেলাম। একটু তাড়াতাড়ি বের হয়ে খোলা মাঠের মাঝখান দিয়ে বাজারের দিকে হাঁটা দিলাম। দেখলাম সানি আর আয়মান আগে থেকেই বসে আছে। কিরে, এত দেরি কেন? আরে নামাজ পড়ে আসছি, আর রাস্তা দিয়ে আসিনি। তো কিভাবে আসলি? ক্ষেতের মধ্য দিয়ে, রাস্তায় কেউ দেখলে সমস্যা হয়ে যেত। ভালো করছিস, এখন চল। তারপর ওরা আমার সাথে বাস স্টপে আসলো। আমার হাতে কিছু টাকা দিল, যদিও টাকা ছিল সামান্য, কারণ আমরা 3জনে বেকার। সো এই বিপদের মধ্যে এই অল্প টাকা যেন কোটি টাকার উপর হলো। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। পুরো রাত বাসে কেটে গেল। বাস ভাড়া দেওয়ার পর মাত্র 20 টাকা থাকলো। সকালে প্রচন্ড খিদা লাগলো, নতুন জায়গা, কিছুই চিনি না। একটা টং দোকানে গিয়ে 20 টাকার নাস্তা করলাম। এরপর সারাদিন ঘুরলাম। খিদা লাগলে পানি খাই, মাঝে মাঝে ইচ্ছা করছে বাড়িতে চলে যাই। পরে ভাবলাম দেখি কিছু একটা হয় কিনা। সারাদিন এভাবেই কাটলো, কোনো কিছুই ঠিক করতে পারিনি। কোথায় যাব, কোথায় থাকবো, কিছুই ঠিক করতে পারিনি। রাতের বেলা একা একা হাঁটতেছি, আর কি হলো সেটা তো নিজেরাই জানলেন। আমি হাসপাতালের বারান্দায় রাত কাটাই। পরদিন একটা নার্স এসে ডাকাডাকি শুরু করলো। এই, আপনি এখানে? আপনার রোগীর জ্ঞান ফিরেছে, গিয়ে দেখে আসেন। আমি চোখ মুছতে মুছতে সেখানে গেলাম। বৃদ্ধ লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতে একটা সেলাই দেওয়া। আসসালামু আলাইকুম, এখন কেমন আছেন? আগে থেকে ভালো। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না। গতকালকে আপনাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তারপর হাসপাতালে নিয়ে আসছি। গতকাল রাতেই চলে যেতাম, কিন্তু ডাক্তার দেয়নি টাকা পরিশোধ করা ছাড়া। লোকটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর ব্যাগ থেকে একটা কাগজ নিয়ে সেটাতে সাইন করে দিল। আমার জন্য তো অনেক কিছু করলে, লাস্ট একটা কাজ করবে? জি বলুন। এই চেকটা নিয়ে একটু ব্যাংকে যাও, টাকাগুলো নিয়ে আসো। তারপর টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে তুলে আনলাম। এরপর ওনার হাতে দিলাম। উনি হাসপাতালের সব খরচ দিয়ে আমাকে ওনার সাথে যাওয়ার জন্য বললো। আমারও কোনো কিছু চেনা জানা নেই, তাই ওনার সাথে ওনার বাসায় গেলাম। অনেক বড় আর সুন্দর একটা বাড়ি, কিন্তু বাসায় কেউ। ভেতরে গেলাম, তারপরেই ওনাকে নিয়ে দোতলায় গেলাম। মনে হয় দোতলায় ওনার রুম। তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন। সেখানে গিয়ে ওনাকে শুয়ে দিলাম। তারপর একটা চেয়ার নিয়ে ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করে। আরে না, কি মনে করবো, তুমি বলো। এত বড় বাড়ি, কিন্তু কাউকেই দেখতেছি না। আপনি একা থাকেন নাকি? সে অনেক বড় কাহিনী, শুনতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। সমস্যা নেই, বলেন, আমার তেমন কোনো কাজ নেই। ছোটবেলায় অনেক গরিব ছিলাম, অনেক কষ্টে একটা ব্যবসা শুরু করি। 6 মাস
সেই থেকে আজ একটা কোম্পানির মালিক। ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য ইংল্যান্ডে পাঠালাম, লন্ডনে পড়ালেখা শেষ করে অনেক বড় একজন ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করালাম। সেও আমার মতো অনেক টাকার মালিক। বাংলাদেশে ওদের ভালো লাগে না, আমি একাই ব্যবসা দেখাশোনা করি আর ওদের জন্য প্রতি মাসে টাকা পাঠাই। একটা নাতনি আছে, সেও সেখানে থাকে। জানো বাবা, টাকা পয়সা মান ইজ্জত সব আছে, শুধু মনে শান্তি নেই। তো আপনার স্ত্রী কোথায়? ছেলেটাকে জন্ম দেওয়ার সময় মারা যায়, পরে ওর কথা চিন্তা করে আর বিয়ে করিনি। মনে মনে ভাবলাম, গরিব হলেও অনেক ভালো রেখেছে আল্লাহ। অট্টালিকা, টাকা পয়সা আর অন্তঃসম্পদের মাঝে যে প্রকৃত সুখ নাই, সেটা এই বৃদ্ধাকে না দেখলে হয়তো বুঝতাম না। শেষ বয়সে কোথায় ছেলেমেয়েরা দেখবে সেটা না করে উল্টো সে ছেলে মেয়ের জন্য বিদেশে টাকা পাঠাচ্ছে। তো গতকাল কি হলো? আপনি রাস্তায় পড়েছিলেন কেন? ব্যাংক থেকে টাকা ওঠাচ্ছিলাম ছেলেকে পাঠানোর জন্য। ব্যাংকের সামনে থেকে কিছু ছেলে আমার পিছু করে। তারপর যখন আমি হাঁটা দিলাম, ওরাও পিছু পিছু আসতে লাগলো। যখন রাস্তার মোড়ে আসলাম, তখন সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। ব্যাগটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আমি যখন দিচ্ছিলাম না, তখন মাথায় আঘাত করে টাকাগুলো নিয়ে যায়। ভাগ্যিস তুমি ছিলে, না হলে হয়তো এতক্ষণে আমার জানাজা হয়ে যেত। আমি কিছু না বলে চুপ হয়ে আছি। এমন সময় বৃদ্ধা বলল, আমি একা একা সব বলছি, তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। নাম কি, কোথায় থাকো, কি করো? জি আমার নাম জুয়েল, আপাতত বেকার। বাবা মা গ্রামে থাকে। পড়ালেখা কতটুকু? বৃদ্ধা হয়তো আমাকে তার বাসায় চাকরি দিতে পারে, তাই বললাম বেশি না, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। টাকার অভাবে বাবা মা আর পড়াতে পারেনি। তো এখন কি কাজ করো? কিছুই না, চাকরি খুঁজতেছি। তোমার হাতে ওটা কিসের ফাইল? এখানে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। এই নাও, টাকাগুলো তোমার কাছে রাখো। ধন্যবাদ। আমি কারো উপকার করে তার বিনিময় নেই না, এগুলো আপনার কাছে রেখে দেন, আমি আসি। বের হয়ে দরজা বন্ধ আবার চলে গেছি। এমন সময় বৃদ্ধা আবার ডাক দিল, এই শোনো, জি আর কিছু বলবেন? তুমি তো চাকরি খুঁজতেছো, তাই না? চাইলে আমার এখানে কাজ করতে পারো, কি কাজ? ড্রাইভিং করতে পারো। পারি, বাট লাইসেন্স নেই। ওকে, লাইসেন্স আমি বানিয়ে দেবো। তোমার কোনো আপত্তি না থাকলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, বেতন কত দিতে হবে? যা ইচ্ছা দিয়েন। আচ্ছা, নিচে গাড়ি রাখার ঘরের পাশে ওখানে একটা ঘর খালি আছে, তুমি ওখানে থাকবে। আচ্ছা ওকে, যাও, তুমি গিয়ে ফ্রেশ হও। আর এই নাও, কিছু টাকা দিলাম। তুমি মনে হয় জামা কাপড় নিয়ে আসোনি, নতুন জামা কাপড় কিনে নিয়ে আসো। ওকে, যাচ্ছি। আচ্ছা শোনো, আমার নাতি থেকেও নেই, তুমি আমাকে দাদা বলে ডাকিও, আমি খুশি হব। ওকে দাদা। তারপর টাকাগুলো নিয়ে মার্কেটে গেলাম। বাসা থেকে অল্প দূরে মার্কেট, হেঁটে হেঁটেই গেলাম। কিছু জিনিস কেনাকাটার পর বাসায় আসলাম। তারপর দাদার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে ভেতরে গেলাম। মনে হয় অনেক বছর কেউ থাকে না, তাই ময়লা জমে আছে। আমি ভেতরে গিয়ে সবকিছু পরিষ্কার করলাম। তারপর গোসল করে দাদার কাছে গেলাম। দাদা আসতে পারি? আসো। দাদা এখন কি খাবেন? কাজের বুয়া আছে, ও রান্না করতেছে, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। আমি আবার নিজের রুমে চলে গেলাম। আয়মানকে কল দিলাম, দোস্ত কি অবস্থা? কিরে, এটা কার নাম্বার? আমার আগের সিমে আব্বু আম্মু বারবার কল দিচ্ছে, তাই সিমটা চেঞ্জ করে ফেলছি। ও শালা, তুই চলে যাওয়ার পর তোর বাপ আর ওই মুটকির বাপ আমারে আর সানিরে গাছের সাথে বেঁধে পিঠাইছে। দোষ করলাম আমি আর মার খাচ্ছিস তোরা? ইন্টারেস্টিং। শালা হাসবি না, এখনো শরীর ব্যথা করতেছে। সমস্যা নাই, মাঝে মধ্যে মার খাওয়া ভালো, এতে করে শরীরে চর্বি কমে। এখন বল সবকিছু ঠিকঠাক আছে কিনা? কি ঠিক থাকবে? তোর আম্মু শুধু কান্না করতেছে, আর ওই মুটকি নাকি বারবার খাচ্ছে আর বেহুশ হচ্ছে। আচ্ছা তুই আম্মুকে গোপনে আমার কথা বলিস? তুই এখন কোথায়? কিছু খেয়েছিস? আরে বেটা, আমার কপাল খুলে গেছে, চাকরি পাইছি, অনেক বড়। বাসে শুধু দাদা থাকে, ছেলে মেয়ে সবাই লন্ডনে থাকে। আরে কি বলিস? এই আমিও চলে আসি, চাকরি পাবো। এই জন্য তোদের বাঙালিদের উন্নতি নাই। একজনের দেখে তোর হিংসা হচ্ছে, তাই না? আরে বেটা, ভালো চাকরি পেলে তোরে আর সানিরেও নিয়ে আসবো, টেনশন করিস না। থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস পরে দিস, এখনো চাকরি দেখিনি। একটু তাড়াতাড়ি করিস। ওকে রাখি। কল কেটে দিয়ে রান্না করে গেলাম। তারপর কিছু খাবার নিয়ে দাদুর রুমে গেলাম। ওনার খাওয়া শেষে ওনাকে মেডিসিন খাইয়ে দিয়ে আমি খেয়ে নিলাম। বিকেলবেলা গাড়ি বের করলাম। বাহ, গাড়িও সুন্দর, টাকা থাকলে যা হয় আর কি। গাড়ি বের করে পরিষ্কার করলাম। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলার ছিল। বলো, অনুমতির কি আছে? বাসার সামনে দিয়ে যে টপ ফুলগুলো আছে, ওগুলোতে তো কোনো ফুল গাছ নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু ফুল গাছ লাগাতাম। বাহ, এত ভালো কথা। আগে ওখানে অনেক ফুল গাছ ছিল, যত্নের অভাবে মারা গেছে।
তুমি যত্ন করতে পারলে ফুলের চারা নিয়ে আসো। ওকে দাদু। তারপর অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে আসলাম, সবগুলো টপে লাগালাম, বাসার ছাদেও লাগালাম। এই বাসায় আসার পর থেকে একদিনও গাড়ি চালাইনি, শুধু বাসার কাজই করি, যেমন বাজার করা, দাদুর সেবা করা, মাঝে মাঝে ঘরও ঝাড়ু দিতে হয়। এভাবেই কিছুদিন গেল। দাদু মোটামুটি সুস্থ। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে উঠে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু ডাক দিল। জুয়েল, এই জুয়েল, জি দাদু, কিছু লাগবে? কি করতেছো? এই তো পানি দিচ্ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। ওকে। তারপর মোটর বন্ধ করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজই প্রথম অফিসে যাচ্ছি। দাদু এসে গাড়িতে বসলো, আমি আল্লাহর নামে স্টার্ট দিলাম। খুব কেয়ারফুলি চালাতে লাগলাম। উনি পথ দেখাতে লাগলো, আর আমি সেই অনুসারে চালাতে লাগলাম। প্রায় 20 মিনিট পর অফিসের সামনে গেলাম। আমি দাদাকে নামিয়ে দিয়ে বাইরে বসে রইলাম। দুপুরবেলা উনি বের হলো, তারপর আমি ওনাকে নিয়ে আবার বাসায় আসলাম। উনি বলে দিলেন এবার থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা লাগবে। আমি হ্যাঁ সুযোগ মাথা নাড়লাম। পরের দিন আবারও দাদুকে নিয়ে অফিসে গেলাম। ওনাকে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা কলেজে গেলাম। মাস্টার্সে ভর্তির ব্যাপারে কথা বললাম। সবকিছু ঠিকঠাক করে আবার অফিসের সামনে আসলাম। তারপর ওনাকে নিয়ে বাসায় গেলাম। এভাবেই দিন যাচ্ছে। আমিও মাস্টার্সে ভর্তি হলাম। প্রথম মাস শেষে বেতন পেলাম 15,000 টাকা। টাকাগুলো হাতে পেয়ে অনেক আনন্দ হতে লাগলো। জীবনের প্রথম ইনকাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আরে কাঁদছো কেন? তুই এভাবে আমাদের রেখে চলে যেতে পারলি পাপ? একবারও আমাদের কথা ভাবলি না? কি করব, তোমরা তো আমার কথা শোনোনি। আচ্ছা বাদ দাও, আব্বু কেমন আছে? ভালো না, কেউই ভালো নাই। তুই আবার ফিরে আয়। আরে না, আমি ভালো একটা চাকরি পেয়েছি। ওনারা আমাকে কলেজে ভর্তি করেছে। থাকিও ওনাদের বাসায়, অনেক বড়। কি বলিস, সত্যি নাকি? আরে মিথ্যে কেন বলবো? আচ্ছা শোনো, আমি 10,000 টাকা পাঠাচ্ছি, আব্বুকে বলেও টাকাগুলো নিয়ে আসতে। এইভাবে আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর কল কেটে দিলাম। সানি আর আরমাইকেও 2,000 টাকা দিলাম। বাকি 3,000 টাকার বই কিনলাম। পরের দিন শুক্রবার ছিল। আমি গাড়ি ধুয়ে নিলাম, ঘর পরিষ্কার করলাম। বিকেলবেলা ফুল গাছের একটু যত্ন করতেছি। এমন সময় দাদু 2 কাপ কফি নিয়ে আমার কাছে আসলো। জুয়েল, এই নাও কফি খাও। আরে দাদু, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। তোমার দাদুকে আমি প্রায় কফি বানিয়ে খাওয়াতাম, মাঝে মধ্যে চুলে তেল দিয়ে দিতাম, মাঝরাতে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতাম। ও চলে যাওয়ার পর খুব একা হয়ে গেলাম। আপনি তো পরে আবার বিয়ে করতে পারতেন। তোমার দাদু এত ভালোবাসছে যে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে গেছে। আরো জায়গায় আমি জীবনেও কাউকে কল্পনা করতে পারি না। থাক, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আর হলো কই। আচ্ছা শোনো, কালকে একটু তাড়াতাড়ি রেডি হবে। কোথাও যাবেন নাকি? আমার একমাত্র নাতনি কালকে দেশে আসবে। ওরে নিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্টে যাব। ও, আপনার নাতনি আছে? একটা বুড়ি আছে, একদম দাদির মতো হয়েছে। এবার থেকে এখানেই থাকবে, আর ওখানে থাকবে না। এখানে ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দেবো। কেন, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি অসুস্থ শুনে তাই চলে আসছে, আর কোম্পানির দায়িত্ব ওর হাতেই দিয়ে দেবো। ও আচ্ছা, সমস্যা নেই। আমি সকাল সকাল রেডি হয়ে যাব। তারপর দাদুর সাথে আরো অনেক কিছু নিয়ে কথা বললাম। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে আসলাম। তারপর গাড়ি ধুয়ে মুছে নিলাম। রেডি হয়ে দাদুর জন্য বসে আছি। অনেকক্ষণ পর উনি বের হলো। আমি দরজা খুলে দিলাম। উনি বসলো। তারপর এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। 1 ঘন্টা পর এয়ারপোর্টে গেলাম। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, আর দাদু ভেতরে গেল। কিছুক্ষণ পর দাদুর হাত ধরে একটা পরী বেরিয়ে আসলো। আমি দেখেই হা করে তাকিয়ে আছি। আমি ভেবেছিলাম আমার থেকে বড় হবে বা বিয়ে হয়ে গেছে। এখন তো দেখি পুরাই উল্টো। জিন্স প্যান্ট পরা, দেখতে একটু অন্যরকম লাগছে। দাদু ওরে নিয়ে আমার সামনে আসলো। মাই প্রিন্সেস, এ হচ্ছে আমাদের নতুন ড্রাইভার। আর জুয়েল, এ হচ্ছে আমার কলিজা, আমার নাতনি প্রেমা। আসসালামু আলাইকুম ম্যাম। প্রেমা কোনো কথা না বলেই গাড়িতে উঠে গেল। সুন্দর মেয়েদের এই একটাই সমস্যা, একটু অহংকারী। তারপর বড়লোক হলে তো কথাই নাই। আমিও তেমন কিছু মনে না করে মালামালগুলো গাড়িতে উঠলাম। তারপর গাড়িতে এসে স্টার্ট দিলাম। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। গাড়িতে দাদু আর প্রেমা কথা বলতেছে। আমি বারবার প্রেমার কথাগুলো শুনছি। একটা মেয়ে যে কি পরিমাণ ন্যাকামি করতে পারে সেটা প্রেমাকে না দেখলে বুঝতাম না। গাড়ি চালাচ্ছি, এমন সময় প্রেমা আমাকে একটা ধমক দেয়। এই, গাড়ি থামান। কি হয়েছে ম্যাম? এভাবে কেউ গাড়ি চালায়? দাদু, এই তোমার সেই গুণধর ড্রাইভার। আমি চুপ করে রইলাম। নামো গাড়ি থেকে, আমি চালাচ্ছি। তারপর আমি নেমে প্রেমাকে দিলাম। আমি গিয়ে ওর পাশে বসলাম। প্রেমা চালাচ্ছে, আমি চুপ করে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। প্রেমা আর দাদু গাড়ি থেকে নেমে রুমে চলে গেল। আমি গাড়ি থেকে সবগুলো মালামাল নামিয়ে প্রেমার রুমে দিয়ে আসলাম। বিকেলবেলা আমি ছাদের উপরে থাকা সব টবগুলোতে পানি দিচ্ছি। এমন সময় প্রেমা উপরে আসে। ওই, তোমার নামটা যেন কি? জি, জুয়েল। লেখাপড়া কতটুকু?
জি, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। যত সব মূর্খ। সকালে তাড়াতাড়ি উঠবে, আমি এক জায়গায় যাব। জি ম্যাম। আর হ্যাঁ শোনো, জি বলেন। আমার কিছু কাপড় আছে, ওইগুলো ধুয়ে দাও। ম্যাম, ওগুলো তো কাজের মেয়েটা করবে। কেন, তুমি করলে সমস্যা আছে নাকি? আমার কাজ তো ওটা না। তুমি তো দেখি অনেক বড় মাপের বেয়াদব। আমি দাদুকে সব বলবো। আমি কিছু বললাম না, প্রেমা নিচে চলে গেল। রাতের বেলা আমি বসে বসে পড়তেছি, এমন সময় দাদু আমার রুমে আসলো। কিরে কি করিস? আমি তাড়াতাড়ি বইটা লুকিয়ে ফেললাম। কিছু না দাদু, আপনি আসেন। তোর হাতে কি যেন একটা দেখলাম। না দাদু, তেমন কিছু না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার জন্য এসেছি। দাদু বলেন। আমার নাতনিটা একটু রাগী, অল্পতেই রেগে যায়। তোর সাথে হয়তো মাঝে মাঝে রেগে যাবে, তুই আবার কিছু মনে করিস না। না দাদু, আমি কিছু মনে করব না। আচ্ছা, কালকে সকালে কলেজে যাব। কেন দাদু? আরে প্রেমাকে ভর্তি করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে, রেডি থাকিস, এখন এসে খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। দাদু চলে যাওয়ার পর আমি কম্বলের ভেতর থেকে বইটা বের করলাম। দাদুকে বলেছি আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছি। এখন যদি হাতে মাস্টার্স এর বই দেখে, তাহলে হয়তো আগের মতো আর বিশ্বাস করবে না। আমি বইগুলো টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তারপর গিয়ে খেয়ে আসলাম। পরদিন সকালে আমি গাড়ি ধুয়ে মুছিয়ে দাঁড়িয়ে আছি। প্রেমা আর দাদুর জন্য ওয়েট করতেছি। প্রেমা একটা শাড়ি পরে বাইর হলো। আমি এক মনে তাকিয়ে আছি। দাদুর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। কিরে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি গাড়ি স্টার্ট দিবি? সরি দাদু, আপনারা ওঠেন। তারপর আমিও উঠলাম, গাড়ি স্টার্ট দিলাম। দাদুকে জিজ্ঞেস করলাম কোন কলেজে যাবে। দাদু নাম বললো, আর সাথে সাথে একটা মোসো দিয়ে উঠলো, কারণ আমি যেটাতে ভর্তি হয়েছি সেম কলেজেই প্রেমাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছে। গাড়ি থেকে নেমে আমি ওনাদের জন্য দরজা খুলে দিলাম। ওনারা ভেতরে গেল, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে তেমন কারোর সাথে আমার পরিচয় হয়নি। সেই সুবাদে কেউ চিনল না আমাকে। প্রায় 1 ঘন্টা পর দাদু আর প্রেমা আসছে। তারপর ওনাদের গাড়িতে উঠিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। দাদু আমাকে সব বলতে লাগলো, এতক্ষণ কেন দেরি করছে। প্রেমা দাদুকে থামিয়ে দিয়ে বললো, আরে ওরে এগুলো কি বলো, ও এসব বুঝবে না। আমি একটা মুচকে হাসি দিলাম। মনে মনে বললাম, ওকে, তুই মাত্র অনার্সে ভর্তি হয়েছিস আর আমি শেষ করে ফেলছি। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন থেকে শুরু হলো প্রেমাকে নিয়ে প্রতিদিন কলেজে যাওয়া। অবশ্য আমারও উপকার হচ্ছে, আমি 2-1টা ক্লাস করতে পারি, বাট সেটা প্রেমা জানে না। একদিন বিকেলবেলা ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু আমার কাছে আসলো। কিরে জুয়েল, কি করিস? এই তো দাদু, পানি দিচ্ছি, কিছু বলবেন নাকি? দাদু চুপ করে রইলো। দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার দাদু, কিছু হয়েছে? না রে, তেমন কিছু না, সকালবেলা তাড়াতাড়ি উঠি, অফিসে যেতে হবে। কিন্তু দাদু, তখন তো প্রেমা ম্যাম কলেজে যাবে। আমি বলে দেবো, সে একা যাবে। আচ্ছা ঠিক আছে। দাদু নিচে চলে গেল, আমি পানি দিয়ে তারপর গেলাম। দাদুর কিছু হয়েছে কিনা কে জানে। পরদিন সকালে দাদুকে নিয়ে আপনার অফিসে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু দাদু জোর করে ভিতরে নিয়ে গেল। ভিতরে অনেক লোক বসে আছে, সবাইকে দেখে মনে হচ্ছে অনেক পয়সাওয়ালা লোক। যাই হোক, আমি এক পাশে দাঁড়িয়ে রয়েছি। তারপর ওনাদের মধ্যে একজন লোক বলল, মিস্টার আসাদুজ্জামান, দেখেন, আমরা আপনাদের অনেক সময় দিয়েছি, কিন্তু আর না। আপনি যথাসময়ে আপনার লোন পরিশোধ করতে পারেননি। এখন আমরা আপনার কোম্পানি নিলামে তুলে দেব। দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। দাদু করুণ সুরে লোকটাকে বলল, প্লিজ ম্যানেজার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাদের সব টাকা দিয়ে দেব। দেখেন, আমরাও চাকরি করি, আপনি আপনার লোন যথাসময়ে পরিশোধ করতে পারেননি, এখন ব্যাংক আপনার কোম্পানি নিয়ে যাবে, আমাদের কিছু করার নেই। এবার বুঝতে পারলাম কাহিনীটা আসলে কি। দাদু ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছে না, তাই এখন ব্যাংক কোম্পানি নিয়ে নেবে। দাদু মাথা নিচু করে বসে আছে। এমন আরো একজন ভদ্রলোক ভেতরে আসলো। আমি কি আসতে পারি? আরে আপনি এখানে কেন? কেন আসতে পারি না? পারেন, বাট এই সময়? আপনি বিপদে পড়েছেন, আমি না আসলে কে আসবে? আচ্ছা, আপনি বাইরে বসেন, আমি মিটিং শেষ করে আসছি। আমি বসতে আসিনি, আপনাকে একটা কথা বলতে আসছি। কি কথা? আপনার সব লোন আমি পরিশোধ করে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার আর আমার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে চাই। বুঝলাম না। আপনার একমাত্র নাতনিকেই আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। মানে কি বলছেন এসব? প্রেমা এখনো ছোট, ওর পড়ালেখা এখনো শেষ হয়নি। বিয়ের পর আমার বাসায় থেকে লেখাপড়া করবে। অসম্ভব, আমি প্রেমাকে আপনাদের ঘরে জীবনেও পাঠাবো না। ওকে, সিদ্ধান্ত আপনার হাতে। কোম্পানি হারিয়ে পথে ভিক্ষার থালা নিয়ে বসবেন নাকি? প্রেমাকে বিয়ে দিয়ে নিজেও সুখে থাকবেন, কোম্পানিও বাঁচাবেন, নাতনিকেও সুখে রাখবেন। আমি জাস্ট আমার প্রস্তাবটা রেখে গেলাম। এমন সময় দাদু আমার দিকে তাকালো। ম্যানেজার বলল, মিস্টার আসাদুজ্জামান, কি করবেন তাড়াতাড়ি করেন, না হলে আপনি এই কাগজে সাইন করে দিন, আমরা কোম্পানি নিলামে তোলার ব্যবস্থা করছি।
দাদু কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর ওই লোকটার কথা রাজি হয়ে গেল। দাদুর কথা শুনে আমার ভেতরে একটা মোচড় দিয়ে উঠলো। দাদু কি সত্যি প্রেমার বিয়ে দিয়ে দিবে? আমি হাত পা কাঁপছে। তারপর লোকটা দাদুর সাথে কোলাকুলি করে চলে গেল। আমিও বাইরে চলে আসলাম, গাড়ির সামনে এসে বসে রইলাম। দাদু ওনার অফিসের লোকদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললো। তারপর গাড়ির কাছে আসলো, আমি দাদুকে গাড়িতে বসিয়ে স্টার্ট দিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় দাদুর সাথে আর কোনো কথা হয়নি। বিকেলবেলা আমি ছাদের এক কোণে গিয়ে বসে রইলাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে, ইচ্ছে করছে উড়ে চলে যায়। এমন সময় কেউ একজন আমার কাঁধে হাত রাখি, পিছনে তাকাতেই দেখি দাদু। আর দাদু আপনি? তোর কি মন খারাপ? না দাদু, কিছু বলবেন? না, কি বলবো? আপনার কি মন খারাপ? না, ঠিক আছি। কোনো সমস্যা না থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের কিছুদিন পর প্রেমার দাদু ওর বাবাকে জন্ম দিয়ে আমাকে একা রেখে চলে গেছে। ছোট ছেলেটার দিকে তাকিয়ে আর বিয়ে করিনি, যদি সৎ মাও ঠিক মতো খেয়াল না রাখে। বাবা মা আত্মীয় স্বজন সবাই অনেক রিকোয়েস্ট করেছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য, কিন্তু করিনি। ছোটবেলা থেকেই ওরে বাবা মায়ের আদর দিয়ে বড় করলাম, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। যত বড় হচ্ছিল তত সে খারাপের দিকে যাচ্ছিল। নেশা পানি করে সে একদম খারাপ হয়ে গেছে। পড়ালেখার নাম করে বিদেশে চলে যায়, সেখানে গিয়েও একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। নিজের ইচ্ছা মতোই বিয়ে করে, আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করিনি। তারপরে আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। ওদের কোল জুড়ে একটা ফুটফুটে পড়ি আসলো, নাম রাখলাম প্রেমা। প্রেমা একদম ওর দাদির মতো হয়েছে, বাপ মায়ের সাথে কোনো মিল নেই। পড়ালেখা, খাওয়া দাওয়া এসব নিয়েই ওর লাইফ, শুধু একটু রাগি। প্রেমার বাবার জন্য টাকা পাঠাতে পাঠাতে আমার কোম্পানির অবস্থা খুব খারাপ। পরে কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়া পসিবল হচ্ছিল না, সেজন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। সেগুলো এখন সুদে আসলে প্রায় 3 গুণ হয়েছে। সেই জন্য ব্যাংক এখন কোম্পানি নিলামে তুলে দিচ্ছিল। এমন সময় আমাদের জাত শত্রু শরীফ আসে। ওর সাথে ব্যবসা নিয়ে অনেক আগে থেকে আমাদের রেষারেষি চলছে। সে এখন আমাকে সাহায্য করতে চায়, বাট সেটা প্রেমার বিনিময়ে, অর্থাৎ প্রেমাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। কোনো উপায় না দেখে আমি রাজি হয়ে যাই। এখন ভাবছি আমি আমার কলিজাকে ছাড়া কিভাবে থাকবো। আজকে কোম্পানি রক্ষার জন্য আমি আমার নাতনিকে বলে দিচ্ছি। দাদু কাঁদবেন না, একদিন না একদিন তো অবশ্যই প্রেমাকে বিয়ে দিতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আমি প্রেমাকে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন তো তার উল্টো হয়ে গেছে। প্রেমা ম্যাম কি জানে? না, কি করে ওকে বোঝাবো বুঝতে পারছি না। সে কি রাজি হবে? আপনি সব বুঝিয়ে বলেন, রাজি হবে। দেখি কি করা যায়। তারপর দাদু নিচে চলে গেল। আমি আরো কিছুক্ষণ বসে থেকে নিচে চলে গেলাম। রাতের বেলা আমি রুমে বসে আছি, এমন সময় সানি কল করলো। কি রে জুয়েল, কি অবস্থা? আসি দোস্ত, তোর কি অবস্থা? ভালো, তোর তো কোনো খোঁজ খবর নাই, ভুলে গেলি নাকি? আরে না, বল তোর কি অবস্থা? আছে, তোর আম্মু অসুস্থ, বিকেলে গিয়েছিলাম, তুই কি বাড়িতে আসতে পারবি? না রে দোস্ত, কি হয়েছে আম্মুর? শরীর দুর্বল মনে হয়, তুই টাকা পাঠা, ভালো ডাক্তার দেখাতে হবে। আচ্ছা পাঠাবো। তারপর সানির সাথে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। মায়ের জন্য খারাপ লাগতেছে, আমি বসে আছি। এমন সময় দাদু আসলো। কিরে, কি করিস? কিছু না দাদু, আসেন। কালকে একটু তাড়াতাড়ি উঠিস। কোথাও যাবেন নাকি? আমি যাব না, প্রেমা যাবে কালকে, ওর আব্বু আম্মু আসছে। ও তাই নাকি? হুম। তো হঠাৎ করে ওনারা চলে আসছেন যে? প্রেমার বিয়ের কথা ওদেরকে বলেছি, তাই কালকেই আসছে। ও আচ্ছা। হুম। আচ্ছা থাক, আমি প্রেমার কাছে যাচ্ছি। দাদু কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বল। বাড়ি থেকে কল আসছিল, আম্মু নাকি খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। ও, তোর তো এই মাসের বেতন দেওয়া হয়নি। আচ্ছা, কালকে সকালে মনে করে আমার থেকে নিয়ে যাস। ওকে দাদু। দাদু চলে গেল। আমি বই বের করে কিছুক্ষণ পড়ালেখা করলাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমি গাড়ি ধুয়ে মুছে ফ্রেশ হয়ে গাড়ির সাথে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম প্রেমা ম্যাম আসছে। আমি গাড়ির দরজা খুলে দিলাম, কিন্তু তিনি কেমন অদ্ভুত ভাবে তাকালো। আচ্ছা, একটা কথা বলো তো, কি ম্যাম? তোরে দেখলে ড্রাইভার মনে হয় না, কেন বলতো? ড্রাইভার মনে না হলে কি মনে হয়? মনে হয় তুই গাড়ির মালিক। আমি কিছু না বলে হাসছি। ওই, এত হাসার কি আছে? গাড়ি স্টার্ট দে। আমি কিছু না বলেই গাড়ি স্টার্ট দিলাম। তারপর এয়ারপোর্টে গেলাম। কিছুক্ষণ পর প্রেমার আব্বু আম্মু আসলো। আমি সালাম দিলাম। প্রেমা গিয়ে জড়িয়ে ধরলো। তারপর প্রেমা নিজে ড্রাইভ করে বাসা নিয়ে আসলো। আমি মালামালগুলো গাড়িতে তুললাম, আবার নামালাম। রাতের বেলা আমি পড়তেছি, এমন সময় প্রেমার মোবাইলে কথা বলতে বলতে নিচে আসে। আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে রইলো। তারপর বাইরে থেকে ভিতরে আসার আগেই আমি আমার বইটা রেখে একটা গল্পের বই নিয়ে বসে আছি। কিরে, কি করিস? তোর হাতে বই কেন? এমনিই পড়তে চাইছিলাম, কিন্তু পারছি না। ও আচ্ছা, থাক। আচ্ছা ঠিক আছে। প্রেমা চলে গেল।
হাফ ছেড়ে বাঁচলাম। যদি আমার হাতে মাস্টার্সের বই দেখতো নিশ্চয়ই একটা টাস্কি খেত। আমি আরো কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে নামাজ পড়ে ছাদে গিয়ে ফুলের টবে পানি দিচ্ছি। এমন সময় প্রেমার আব্বু আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কি করো? এই তো ফুল গাছে পানি দিচ্ছি। এগুলো কি তুমি লাগিয়েছো? জি। ভালো হয়েছে, কালকে তো ব্যস্ত ছিলাম, তোমার সম্পর্কে কিছুই জানা হয়নি। এমনিতে বাবার মুখে তোমার কথা অনেক শুনছি। তোমার নামটা যেন কি? জি, জুয়েল। ও, তোমার বাবা মা গ্রামে থাকে? জি, ওনারা গ্রামেই থাকে, আমিও গ্রামে থাকতাম আগে। ও আচ্ছা, তো পড়ালেখা কিছু করেছো নাকি? না, তেমন করিনি, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত করেছি। আচ্ছা শোনো, প্রেমার বিয়ের সম্পর্কে তো তোমাকে বলা হয়েছে তাই না? জি, দাদু বলেছে। ও তাহলে তো ভালো। আচ্ছা শোনো, আমরা কিছুক্ষণ পর শপিং করতে যাব, ছেলে পক্ষও আসবে, তুমি গাড়ি নিয়ে নিচে থেকো। জি, অবশ্যই। তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর উনি নিচে চলে গেলেন। আমি পানি দেওয়া শেষে গাড়ি ধুয়ে নিলাম। তারপর নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে নিলাম। বাইরে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। এমন সময় দাদু কল দিল। দাদু বলো। একটু আমার রুমে আয় তো। আচ্ছা, আসছি। তারপর দাদুর রুমে গেলাম। দেখলাম উনি মন খারাপ করে বসে আছে। দাদু, আপনি ঠিক আছেন? কি ব্যাপার দাদু, কিছু বলছেন না যে? প্রেমার জন্য খারাপ লাগছে রে। আমার নাতনিটা বুঝি আমাকে ছেড়ে চলে যাবে? আরে আজিব, আপনি মন খারাপ করছেন কেন? মেয়ে মানুষ একদিন না একদিন ঠিকই পরপুরুষের বাসায় চলে যেতে হবে। এটা তার আসল ঠিকানা নয়, স্বামীর বাড়ি তার একমাত্র ঠিকানা। আর দাদু, এখন আপনার উচিত প্রেমাকে হাসি মুখে বিদায় দেওয়া। ঠিক বলছিস। আচ্ছা এই নে ধর তোর এই মাসের বেতন। আমি টাকাগুলো নিলাম। কিছুক্ষণ পর সবাই বের হবে, গাড়ির কাছেই থাক। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর নিচে চলে আসলাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আম্মুর গলা শুনে বুঝলাম আম্মু ভালো নেই। আমি ভালো আছি। তোমার কথাবার্তা এমন লাগছে কেন? ঠিক আছো তো? হুম, আছি। আব্বা কেমন আছেন? আছে। তোর জন্য খুবই টেনশন করছে। আমার জন্য টেনশনের দরকার নেই। আমি সানের কাছে টাকা পাঠাচ্ছি। আজকে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাবে। আর ফলাফল যদি কিনে নিও। মেডিসিন সবগুলো কিনবে। আমাদের দরকার নাই বাপ, তুই ফিরে আয়। যা, তুই নিজের ইচ্ছা মতন চলিস। আমরা তোকে আর বিয়ের জন্য চাপ দিব না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন চাকরি ছেড়ে আসা সম্ভব না। এই কথা বলেই কলটা কেটে দিলাম। আমি গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপতেছি। এমন সময় দেখলাম প্রেম আসছে। কালো একটা শাড়ি পরে। দেখেই যে কারো চোখ আটকে দেওয়ার মতো। আমারও ব্যতিক্রম কিছু হলো না। আমিও হাঁ করে তাকিয়ে রইলাম। ওই এভাবে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকবে। আমি কিছু না বলে অন্যদিকে তাকালাম। এক এক করে আন্টি, আঙ্কেল আর দাদু সবাই গাড়িতে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। গন্তব্য শপিং মলে যাব। প্রায় 30 মিনিট পর শপিং মলের সামনে গেলাম। ছেলে পক্ষ সেখানে ছিল। তারপর সবাই একত্রে ভিতরে যাচ্ছে। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। কিরে তুই দাঁড়িয়ে আছিস যে? দাদু, আমি গিয়ে কি করব? আপনাদের কেনাকাটা শেষ হলে আমাকে একটা কল দিন, আমি গিয়ে নিয়ে আসবো। কি করবি মানে? আয় আমার সাথে আয়। উনি একমাত্র মানুষ যিনি মা বাবার পরেও আমাকে বেশি ভালোবাসেন। ওনার কথা না রেখে পারলাম না। তারপর ওনাদের সাথে সাথে আমিও গেলাম। একটা শাড়ির দোকানে গেল। একের পর এক শাড়ি দেখতেছি, কিন্তু কিছুতেই ওনাদের শাড়ি পছন্দ হচ্ছে না। পরে আন্টি আমাকে বললো, এই জুয়েল, তুমি একটা দেখো তো। আন্টি আমি কি দেখবো? আপনাদের যেটা পছন্দ হয় সেটা দেখেন। সমস্যা নেই, দেখো। তারপর আমি কয়েকটা শাড়ি দেখলাম। বিয়ে তো তাই সবগুলো লাল শাড়ি দেখছে। আমি একটা নীল শাড়ি বের করলাম। আন্টি এটা দেখেন। নীল শাড়ি? বিয়েতে কেউ নীল শাড়ি পরে নাকি? সবাই হয়তো পরে না, তবে নীল শাড়িতে প্রেমা ম্যামকে খুব সুন্দর লাগবে। না, আমি পছন্দ করি না, লালই দেখবো। তারপর ওনারা আরো কয়েকটা লাল দেখে। প্রেমায় কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন চিন্তা করলো। তারপর নীল শাড়িটাই নিল। মুখে কিছু না বললেই মনে মনে একটা ধন্যবাদ দিলাম। এভাবে এক এক করে সবগুলো জিনিস নিল। আমি দাদুর জন্য ভালো থেকে কয়েকটা পাঞ্জাবি, পাজামা, আতর, সুগন্ধি সহ কিছু জিনিস নিলাম। দীর্ঘ 4 ঘন্টা শেষে আমাদের শপিং শেষ হয়। আমি সবগুলো জিনিস নিয়ে গাড়িতে রেখে আসলাম। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। প্রেমা আমাকে ডাক দেয়। ওই শোন, জি ম্যাম। তুই আব্বু আমাকে আঙ্কেল আন্টি কেন ডাকিস? তো কি রাখবো? কি ডাকবো মানে? স্যার ম্যাম ডাকবি। তোর কোনো স্ট্যাটাস আছে? স্যার ডাকবি, মনে থাকবে? হুম। আর হ্যাঁ, কেনাকাটার সময় বা কোনো কিছু করার সময় তুই সামনে থাকবি না। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবি। তুই দাদুর পছন্দের, আমাদের না, বুঝছিস? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। সুন্দর মেয়েদের এই একটাই সমস্যা, অহংকারী হবেই হবে। তার উপর যদি ধনের দুলালি হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, প্রেমা আমাকে এই দুই রকম দু একটা খোঁচা দেওয়া কথা বলে থাকে, এটা কোনো ব্যাপার না। সবাই রেস্টুরেন্টে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিরে বাইরে কেন? আয়। না দাদু, ঠিক আছি। আরে কি ঠিক আছিস, ভেতরে আয়। কিছু করার নাই, ভিতরে গেলাম। দেখলাম প্রেমা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে।
খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। সবগুলো মাল প্রেমার রুমে দিয়ে আসলাম। ফ্রেশ হয়ে জোহরে নামাজ পড়ে নিলাম। তারপর বিকালে ঘুম দিলাম। দাদু ডেকে বললো পরের দিন থেকে নাকি ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করবে, সবকিছু দেখে রাখার জন্য। কালকে গিয়ে ইনভিটেশন কার্ড বানাতে হবে। আমি পরের দিন গিয়ে কার্ডগুলো বানিয়ে নিয়ে আসলাম। কার্ডগুলো নিয়ে প্রেমার রুমে গেলাম। দেখলাম প্রেমা কাপড় চেঞ্জ করছি। আমাকে দেখেই অনেক জোরে একটা চিৎকার দেয়। আমি ভয়ে কার্ডগুলো ফেলে দিয়ে নিচের দিকে দৌড় দেই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। না জানি আজকে আমার কপালে কি আছে। কিছুক্ষণ পর প্রেমা নিচে আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমি চেঞ্জ করার সময় আমার রুমে যাস? সরি ম্যাম, আমি ইচ্ছে করে যাইনি, আমি তো কার্ডগুলো দিয়ে আসতে গিয়েছিলাম। রাখ তোর সরি, খ্যাত কোথাকার। আর যাতে তোকে আমার চোখের সামনে না দেখি। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। প্রেমা চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর ওর সামনেও যাবো না। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় দাদু কল দিল। দাদু বলো। উপরে আয় তো। আমি উপরে গেলাম। দেখলাম প্রেমা উপরে দাঁড়িয়ে আছে। দাদু ডেকেছেন? শোন, প্রেমা ওর ফ্রেন্ডদেরকে বিয়েতে ইনভাইটেশন কার্ড দেবে, তুই একটু ওরে নিয়ে বের হ। আমি প্রেমার দিকে তাকালাম। দেখলাম সে এখন আমার দিকে রাগি ভাবে তাকিয়ে আছে। আমি তারপর হ্যাঁ সুসং মাথা নাড়ালাম। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নিচে গাড়িতে এসে বসলাম। একটু পর প্রেমা আসলো। এসে আমার পাশের সিটেই বসলো। এমনিতেই ভয় লাগে, তারপর পাশে এসে বসেছে। ম্যাম, কোথায় যাবেন? আগে কলেজে চল। কলেজের কথা শুনে একটা মোচড় দিল। পরিচিত কেউ যদি দেখে বা প্রেমা যদি জেনে যায় আমি ওই কলেজে পড়ি, তার উপরে ক্লাসে, ধুর, এত ভেবে লাভ নেই। কলেজে আমার কোনো বন্ধু নাই, কারণ ভর্তি হয়ে আমি আর ক্লাস করিনি, মাত্র 2-3 দিন করেছি, তাও আবার প্রেমা দেশে আসার আগে। ওই কি হয়েছে, বসে আছিস কেন? সরি ম্যাম, এই কথা বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রেমা নামার আগেই আমি নেমে দরজা খুলে দিলাম। ও নেমে হাঁটা দিল। আমি পিছনে আসতেছি। এমন সময় প্রেমা বলল, ওই তুই কোথায় আছিস? এখানে থাক। তোর মতো খ্যাত যদি আমার সাথে যায় তাহলে বন্ধুদের কাছে আমার প্রেস্টিজ কমে যাবে। আমি আর কিছু না বলে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্প একটু সামনের গেটের পাশে একটা ফুচকার দোকানের কাছে ওর ফ্রেন্ডরা সবাই বসে আছে। প্রেমা ওদের কাছে গিয়ে হাত মেলালো। তারপর প্রেমাও সেখানে গিয়ে বসলো। বল তোদের কি অবস্থা? ভালো। তোর কি অবস্থা? কোনো খোঁজ খবর নেই? আরে অনেক চাপের মধ্যে আছি। ওদের আর আমার মধ্যে বেশি দূরত্ব না থাকায় স্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছে। তাদের মধ্যে একটা মেয়ে বলল, ওই ছেলেটা কে রে? আরে বলিস না, শালা একটা খ্যাত, আমার ড্রাইভার। দেখতে তো অনেক স্মার্ট। দোস্ত, আমার সাথে লাইন করিয়ে দে না। তুই পাগল হয়েছিস? ওই ছোট লোককেই তোর পছন্দ হচ্ছে? তার উপর পড়ালেখাও নাই। তাতে কি আমার তোর পছন্দ হয়েছে? তুই প্লিজ ব্যবস্থা করে দে। তাদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলল, আরে উনারে তো কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। কোথায় দেখেছিস? মনে পড়েছে। উনি তো আমাদের কলেজেই পড়ে, মাস্টার্সে। আমি যেদিন ফর্ম জমা দিয়েছিলাম উনিও আমার সাথে ফর্ম জমা দিয়েছিলেন। তোর মাথা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে। কিন্তু তাহলে সেদিন? এই বাদ দে তো, সেই কখন থেকে ওর কথা নিয়ে পড়ে আছিস। দেখ দেখ, এমনভাবে গাড়ির সাথে হেলান দিয়েছে যেন মনে হচ্ছে গাড়ির মালিক ও। তুই ওরে নিয়ে এত চেতে যাস কেন? ওই খবিশটাকে দেখতে পারি না। আচ্ছা শোন, যে কারণে তোদের সাথে দেখা করা। এরপর প্রেমা ব্যাগ থেকে কার্ডগুলো বের করে ওদের হাতে দিল। সবাই তো অবাক। সবাই একসাথে অভিনন্দন জানালো। প্রেমা ওদের সময়কে নিয়ে গাড়ির সামনে আসলো। তারপর আমাকে বলল, প্রেমা বলল, এই গাড়ি স্টার্ট দে। আমি দরজা খুলে দিলাম। ওরা বসার পর গাড়ি স্টার্ট দিলাম। প্রেমার কথা মতো একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। গাড়িতে প্রেমা আমাকে অনেকভাবে অপমান করছে। ইংরেজিতে অনেকগুলো গালিও দিত। ও ভাবছে আমি কিছুই বুঝ না। তারপরে কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের সামনে গেলাম। নেমে আবার গাড়ির দরজা খুলে দিলাম। ওরা রেস্টুরেন্টের ভেতরে গেল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ওরা দুজন ফ্রেন্ড আমাকে ডেকেছে, আমি যাইনি। প্রেমা ইশারা না করেছে, তারপর রাগী ভাবে তাকিয়ে আছি, সেজন্য আর যায়নি। ওরা ভিতরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিল। আমি গাড়ির ভিতরেই বসে রইলাম। আইমানকে কল দিলাম, কে কি অবস্থা তোর? এই তো ভালো। তুই তো ভুলে গেলি। ভুলে গেলে কল কেমনে দিলাম? আচ্ছা বাদ দে, বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দোকানে আড্ডা দিচ্ছি। তুই? বসের মেয়ের বিয়ে, কার্ড বিলি করতে আসছি। ও, তো পড়ালেখা চলছে নাকি? আরে না, পড়ার মতো সুযোগ পাচ্ছি না। তারপর বিয়ের জন্য এই কয়েকদিন অনেক ব্যস্ত। ওরা জানে তুই কি পড়ালেখা করিস? আরে না, জানলে চাকরি থাকবে না। আইমানের সাথে কথা বলছি, এমন সময় দেখলাম ওরা বের হয়েছে। আমি তাড়াতাড়ি করে কল কেটে দিলাম। প্রেমা ভেতরে বসলো। বাকিরা যার যার মতো চলে গেল। এরপর প্রেমাকে নিয়ে বাসে চলে আসলাম।
বিকেলবেলা দাদুকে নিয়ে বের হলাম। মুরব্বীদের আর আত্মীয় স্বজনদের উনি দাওয়াত দিচ্ছে, আমাকে সাথে নিয়ে যায়। সবার কাছে আমাকে তার নাতি বলেই পরিচয় দেয়। ওনার সাথে বের হলে সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। এভাবেই 2 দিন পর্যন্ত শুধু কাঠবেলি করলাম। শুরু হলো বিয়ের আয়োজন। এক এক করে ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করলো। আমি ওর নিজ দায়িত্বে সব ঠিক মতো দেখাশোনা করছি। দেখতে দেখতে হলুদের দিন চলে আসলো। পুরো বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো হলো। অন্যদিনের তুলনায় দেখতে একটু অন্যরকম লাগছে। এক এক করে সব মেহমান আসছে। আমি আর দাদু সবাইকে রিসিভ করতেছি। প্রেমার আব্বু আম্মু সবাই ব্যস্ত। সন্ধ্যায় প্রেমার একটা বান্ধবী আমাকে ডাক দেয়। ভাইয়া শুনেন, জি বলেন। বলছিলাম কি আমাদেরকে পার্লারে দিয়ে আসতে হবে, ওখানে সময় লাগবে তো, এখন না গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আপনারা নিচে যান, আমার অল্প কিছু কাজ আছে, এগুলো সেরেই আসছি। এরপর আমি দাদুর কাছে গেলাম। দাদু থেকে অনুমতি নিয়ে নিচে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি বের করলাম। তারপর ওরা উঠলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর ওদেরকে নিয়ে পার্লারে গেলাম। ওদের ওখানে রেখে আবার বাসায় চলে আসলাম। হলুদের যে স্টেজটা বানানো হলো কেমন যেন আমার পছন্দ হলো না। দাদুর কাছে গেলাম। দাদু একটা কথা বলবো? বল, কোনো সমস্যা? দাদু স্টেজটা আমার পছন্দ হয়নি, কেমন যেন লাগছে। আপনার একমাত্র নাতনির বিয়ে অসাধারণ স্টেজ না হলে কি চলে? কি আর করবো, এখন তো নতুন কাউকে দেওয়া সম্ভব না। দাদু আমি সাজাই? তুই পারিস নাকি? খুব ভালো পারি না, তবে চেষ্টা করব খুব সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে। দাদু থেকে অনুমতি নিয়ে আমি আগের স্টেজটা থেকে ফুল আর টিস্যুগুলো সরিয়ে নিলাম। তারপর নিজের মতো করে সাজাতে শুরু করলাম। আসলে আগে যখন বাড়িতে থাকতাম তখন আত্মীয় স্বজনদের স্টেজ বা কোনো রিলেটিভদের বিয়ে হলে স্টেজ আমি আর সানি সাজাতাম। অনেক বন্ধুর ভাই বোনের হলুদের স্টেজও আমি সাজিয়েছি। সে থেকে অল্প কিছু অভিজ্ঞতা আছে। সাজাতে শুরু করলাম এক মনে। প্রায় 11টা বেজে গেল। সাজাতে সাজাতে পকেট থেকে মোবাইল বের করে দেখি প্রেমার 9টা কল দিছে। মনে হয় ওদের শেষ। আমার একটু ভয় হলো, না জানি কি আছে কপালে। তাড়াতাড়ি কল দিতে যাবো এমন সময় দাদু আসলো। প্রেমা নাকি কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি আর কল না দিয়ে আবার গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। পার্লারের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে আসতেই প্রেমা আমার গালে ঠাস করে একটা বসিয়ে দেয়। আমি একটু অবাক হই। কোনো দোষ ছাড়া এইভাবে কেন হাত দিল? শুধু আমি না, প্রেমার বন্ধুগুলাও হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছোট লোকের বাচ্চা, এত কিসের ব্যস্ততা তোর যে আমার কল ধরিস না? সরি ম্যাম, আসলে স্টেজ সাজাচ্ছিলাম তো তাই। প্রেমা আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। ওর বন্ধুগুলো এখনো তাকিয়ে আছে। চর দিয়েছিস ভালো কথা, সবার সামনে দেওয়ার কি দরকার ছিল? গরিব হয়েছে তো কি হয়েছে, আমারও তো একটা মান সম্মান আছে। যাই হোক, ওর ফ্রেন্ডরা সবাই গাড়িতে ওঠার পর ওদের বাসায় নিয়ে আসলাম। ওরা গাড়ি থেকে নামলো। আমি ওদের নামে দিয়ে গাড়ি পার্কিং করে রাখলাম। তারপর ভেতরে যাচ্ছে এমন সময় দেখলাম সবাই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওর একটা ফ্রেন্ড বললো, ভাইয়া এটা কি আপনি সাজিয়েছেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বাহ, আপনি তো খুব সুন্দর সাজাতে পারেন। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। ওরা এবার ভেতরে চলে গেল। দাদুর সাথে দেখা করলাম। অনেক খিদে লাগেছে, সেই বিকাল থেকে কাজ করে যাচ্ছি, কিছুই খাইনি। গিয়ে বিরিয়ানি খেয়ে আসলাম। তারপর আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসছি, আমার সময় দেখলাম দাদু 2টা ব্যাগ নিয়ে আমার রুমে আসলো। কিরে তুই এখানে? আমি তোকে খুঁজতেছি, কলও দিয়েছিলাম। দাদু গোসল করলাম, মোবাইল টেবিলে ছিল। আচ্ছা শোন, এখানে 2টা পাঞ্জাবি আছে, একটা এখন পরে হলুদে আয়, আর একটা কালকে বিয়েতে গায়ে দিস। আরে দাদু এগুলোর কি দরকার ছিল? আমরা সবাই গায়ে দেব, আমার নাতি গায়ে দেবে না? এটা কি করে সম্ভব? এখন হলুদ রঙেরটা গায়ে দিস, নীলটা কালকে দিস। দাদু বিয়েতে তো কেউ পাঞ্জাবি পরে না। সমস্যা নেই, তুই পড়িস, ভালো লাগবে। কিছু না বলে দাদুকে আবার সালাম করলাম। দাদু বুকে জড়িয়ে নিল। এরপর আমি রেডি হয়ে স্টেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর প্রেমাকেও নিয়ে আসা হলো। আমি ওরে দেখে হা করে তাকিয়েছি। এমনিতেই সুন্দর, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপ্সরা। এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, ও গিয়ে স্টেজে বসলো। একে একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, ভালোই লাগছে। কিছুক্ষণ পর দাদু আমাকে ডাকলো প্রেমাকে হলুদ দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম। প্রেমার আব্বু আম্মুও ডাকাডাকি শুরু করলো। আমি বারবার প্রেমার দিকে তাকাচ্ছি। হলুদ দিতে যাওয়ার পর যদি আবারও চড় দেয় তাহলে তো আমার সব শেষ। দাদুর জোড়াজুড়িতে আস্তে আস্তে স্টেজের সামনে গেলাম। প্রেমার পাশে বসলাম। দেখলাম কেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি করবো বুঝতেছি না। দাদুর দিকে তাকালাম। উনি ইশারায় হলুদ দিতে বললেন। আমি আর কোনো কিছু না ভেবে অল্প একটু মিষ্টি নিয়ে প্রেমাকে খাইয়ে দিলাম। প্রথমে ভাবছি খাবে না, পরে কি যেন চিন্তা করে খেয়ে নিল। আমাকে একটু খাইয়ে দিল। আমি অল্প একটু হলুদ নিয়ে ওর কপালে লাগিয়ে দিলাম। মনে হয় আমি সবার শেষে ও দিচ্ছি, আর কেউ বাকি নেই। দাদিও কি মনে করে স্টেজে আসলো। প্রেমাকে দ্বিতীয়বারের মতো খাইয়ে দিল, সাথে আমাকেও। আমিও দাদুকে খাইয়ে দিলাম। এরপর দাদু এমন একটা কাণ্ড ঘটে ফেললো যা আমি স্বপ্নেও ভাবিনি। দাদু অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে লাগিয়ে দিল। এরপর প্রেমার বন্ধুরা স্টেজে আসলো, সবাইকে মিলে আমাকে অনেকগুলো হলুদ লাগিয়ে দিল। আমি তো পুরো অবাক। আমি অনেকগুলো হলুদ দাদুর গায়ে মাখিয়ে দিলাম। অন্যরকম একটা মুহূর্ত কাটালাম। এভাবে কিছুক্ষণ চললো। তারপর ছবি তুলে যে যার মতো চলে গেল।
আমি দাদুকে ওনার রুমে দিয়ে আসলাম। তারপর নিচে এসে গোসল করে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, নাহলে ফজরের নামাজ মিস হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। রান্নাঘরে গেলাম, দেখলাম সবাই ব্যস্ত। আমি ওনাদের সাথে কাজ করা শুরু করে দিলাম। তারপরে সব মেহমানদের নাস্তা করিয়ে আরো কিছু কাজ করে নিলাম। কিছুক্ষণ পর প্রেমা আমাকে কল দেয়। ওই কই রে তুই? আমি তো রান্নাঘরে। রান্নাঘরে কি করিস? তাড়াতাড়ি গাড়ি বের কর, আমরা পার্লারে যাবো। কখন যাবেন? এই তো এক্ষুনি। আচ্ছা নিচে আসেন, আমি গাড়ি বের করছি। দাদুর সাথে কথা বলে গাড়ি বের করলাম। তারপর প্রেমা আর ওর বান্ধবীরা সবাই গাড়িতে এসে বসলো। ওদের নিয়ে পার্লারে গেলাম। পার্লারের সামনে নামিয়ে দিয়ে আমি, ম্যাম কতক্ষণ লাগবে? কেন? বাসায় একটু কাজ আছে, আর আমি এখনো গোসল করিনি। আচ্ছা তুই যা, রেডি হয়ে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আবার বাসায় চলে আসলাম। নিজের রুমে গিয়ে গোসল করে নিলাম। এরপর আবারও বাইরে গিয়ে সব মেহমানদের গাড়িতে উঠিয়ে নিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা গাড়ি রেডি হয়ে গেল। ওনাদের সবাইকে পাঠিয়ে দিলাম। প্রেমার আব্বু আম্মু আলাদা করে গাড়িতে গেছে। দেখলাম দাদু দাঁড়িয়ে আছে। কিরে তুই এখনো রেডি হসনি? এই তো দাদু যাচ্ছি, আপনিও চলে যান। আমি তোর সাথে যাব। কিন্তু দাদু, আমি তো প্রেমা ম্যামদেরকে নিয়ে যাব, ওনারা পার্লারে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয় নে, আমিও চলে যাচ্ছি। এরপর দাদুকেও গাড়িতে উঠে দিলাম। উনি ওনার কয়েকজন কলিগের সাথে চলে গেলেন। এরপর আমি রেডি হয়ে নিলাম। দাদুর কিনে দেওয়া সে নীল কালারের পাঞ্জাবিটা পরে নিলাম। যদিও কেউ বিয়েতে পাঞ্জাবি পরে না, কিন্তু দাদুর রিকোয়েস্ট না রেখে পারলাম না। তারপর আমি রেডি হয়ে এক নজরে পুরো বাইরেটা ঘুরে দেখলাম কেউ বাদ আসছে কিনা। না, কেউ নেই। গিয়ে গাড়িতে উঠলাম। এমন সময় প্রেমা কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। আমি তাড়াতাড়ি চলে গেলাম। পার্লারের সামনে গিয়ে হর্ন দিলাম। প্রেমার বান্ধবীরা সবাই বের হয়ে আসলো। প্রেমার সাথে সাথে ওরা বউয়ের মতো সেজে আছে। কোনটা বউ সেটা বোঝাই যাচ্ছে না। নতুন কেউ হলে মনে করবে সবার বিয়ে। যাই হোক, কিছুক্ষণ পর প্রেমা বেরিয়ে আসলো। আমি দেখে হাঁ করে তাকিয়ে রইলাম। অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। বিয়েতে সবাই লাল শাড়ি পরে, কিন্তু প্রেমা আমার পছন্দ করে দেওয়া নীল শাড়িটাই পরেছে। মনে হচ্ছে আকাশের কোনো নীল পরি নিচে নেমে চলে আসছে। দেখো, আমি আর বেশি তাকালাম না, নাহলে আবার চর খেতে হবে। আমি দরজা খুলে দিলাম। ওর বান্ধবীরা সবাই উঠলো। প্রেমা এসে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিলাম। গাড়ি চলতেছে, এমন সময় পেছন থেকে প্রেমার একটা ফ্রেন্ড আমাকে ডাক দিল। ভাইয়া একটা কথা বলতাম। জি বলেন। আপনার কি নীল কালার খুব পছন্দ? কেন বলুন তো? প্রেমার জন্য নীল শাড়ি পছন্দ করলেন, আবার নিজেও নীল কালারের পাঞ্জাবি পরলেন, তাই আর কি। তো প্রেমা ম্যামকে নীল শাড়িতেই সুন্দর লাগবে, তাই ওটা পছন্দ করলাম। আর আমার জন্য এই পাঞ্জাবি দাদু পছন্দ করেছে, উনিই কিনে দিয়েছে। কথা বলতে বলতে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আমি তাড়াতাড়ি করে নেমে দরজা খুলে দিলাম। এক একজন করে সবাই নামলো। তারপর সব স্টেজের সামনে গেল। দাদু ডাক দিল। কিরে আসছিস? জি দাদু আসছি। আচ্ছা চল খেয়ে নে, পরে তোর অনেক কাজ আছে। আপনারা খেয়েছেন? আমরা খাইছি, যা তুই খেয়ে নে। আমারও অনেক খিদে লেগেছে, গিয়ে খেয়ে নিলাম। তারপর দাদুর কাছে গেলাম। চল ভিতরে যাব। কেন দাদু? প্রেমার শ্বশুর বাড়ির সকলের সাথে তোর পরিচয়টা করিয়ে দেই। এখন আর আমার সাথে তো তেমন কিছু যায় আসে না। এত কথা বলিস কেন, চল। তারপর দাদুর সাথে ভেতরে গেলাম। দেখলাম প্রেমার আব্বু আম্মু আর শাহিন, বরের নাম, এর আব্বু আম্মু বসে গল্প করছে। আমি দাদুর সাথে গেলাম। উনি আমার সাথে পরিচয় করে দিলেন। আমি সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর বরের গাড়ি আসলো। সবাই ওইদিকে ছোটাছুটি শুরু করলো। বরের সে স্টেজে প্রেমার পাশে গিয়ে বসলো। দুই একজন খুব সুন্দর লাগছে। প্রেমার মুখে হাসি লেগেই আছে। এমন সময় দাদু বরের বাবা শরীফ সাহেবকে বলল, চলেন এবার বিয়ের কাজটা সেরে ফেলি। দাঁড়ান, এত তাড়া কিসের? আগে আমরা আমাদের কাজগুলো সেরে নেই। আমাদের আবার কি কাজ? এমন সময় শরীফ সাহেব একটা উকিলকে ডাক দিলেন। উকিল এসে ওনার ব্যাগ থেকে অনেকগুলো কাগজ আর একটা কলম বের করলো। এখানে একটা সাইন করে দিন, তারপর আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এগুলো কিসের কাগজ? আপনি স্বেচ্ছায় আপনার পুরো কোম্পানি আমাদের নামে লিখে দিবেন। পাশাপাশি আপনার নির্দিষ্ট বাড়ি গাড়ি এবং যত সম্পদ আছে সব আমার ছেলের নামে লিখে দিবেন। তাহলেই আমরা প্রেমাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাব এবং আপনার ব্যাংক লোন শোধ করব। শরীফ সাহেবের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। দাদু রীতিমতো একটা ধাক্কা খেলেন। কি বলছেন এসব? আপনি বিয়ের আগে তো এগুলো কিছুই বলেননি। এখন তো বলছি, তাড়াতাড়ি সাইনটা করে দিন। অসম্ভব, আমার নাতনি কোন দিক দিয়ে কম আছে যে আপনারা সব নিয়ে নিতে চাচ্ছেন? আপনাদের 7 জন্মের ভাগ্য যে প্রেমা আপনাদের ঘরের বউ হয়ে যাচ্ছে। তার মানে আপনি সাইনটা করবেন না? অসম্ভব, জীবনেও করব না। তাহলে আর কি, বিয়েটা হচ্ছে না? মানে কি এসবে? দেখেন, আমার সকল আত্মীয়, অফিসের কলিগ, চেনা জানা সবাই এখানে আছে। এখন যদি বিয়েটা না হয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে।
আমরা চাইছিলামও সেটা আপনার জন্য আমাদের ব্যবসা লালবাতি জ্বলবে, এবার বুঝছেন? দাদু হুট করেই শরীফের হাতটা ধরে ফেললো, কিন্তু ওনারা কিছুতেই মানতে রাজি নয়। আমি, প্রেমার আব্বু সকলে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনলো না, বরং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনারা বরকে নিয়ে চলে গেল। পুরো বিয়ের অনুষ্ঠান থমথমে অবস্থা হয়ে গেল। প্রেমা জিন্দা লাশ হয়ে বসে আছে, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। দাদু চেঁচিয়ে বলেন আজকের মধ্যেই প্রেমার বিয়ে দেবেন। দাদু চিন্তায় মাটিতে বসে পড়লেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি একপাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দাদু কি যেন মনে করে আমার কাছে আসলেন, হুট করে আমার হাতটা ধরে ফেললেন। একমাত্র তুই পারিস আমার মান ইজ্জত রক্ষা করতে। তুই আমার অনেক উপকার করেছিস, প্লিজ আমার আর একটা উপকার কর। আরে দাদু, এইভাবে বলছেন কেন? বলেন কি উপকার আমি আপনার জন্য করতে পারি। আমি সব করতে পারি। তুই প্রেমাকে বিয়ে কর। কি? এটা কি করে সম্ভব? তুই না একটু আগে বললি আমার সব উপকার করবি, এখন কেন না করছিস? কিন্তু দাদু, এটা কিছুতেই হয় না। প্লিজ না করিস না ভাই। আজকে যদি তোর বাবা মা বলতো তাহলে কি তুই না করতি? আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব কিছু বুঝতেছি না। তারপর দাদুর হাত ধরে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এরপর প্রেমার দিকে তাকালাম। তারপর দাদুর হাত ধরে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। প্রেমার দিকে তাকিয়ে দেখি সে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। দাদু, কিছু বলবি? প্রেমা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমার উপরে ছেড়ে দে, তুই শুধু আমার মান ইজ্জতটা রক্ষা কর। ওকে দাদু, আপনি যা বলবেন সেটাই হবে। দাদু আমার কাঁধে হাত দেয়, তারপর প্রেমার কাছে চলে যায়। আমি এখানে দাঁড়িয়ে রইলাম। প্রেমা রাজি হবে কিনা আল্লাহ ভালো জানে। সে তো আমাকে এক মুহূর্ত সহ্য করতে পারে না, তারপর বিয়ে করা সেটা তো অসম্ভব। চারপাশের মানুষগুলো কেমন যেন অদ্ভুত ভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। দাদু কিছুক্ষণ পর হাসি মুখে আমার কাছে আসলো। দাদুর মুখ দেখে বোঝা যাচ্ছে প্রেমা মনে হয় রাজি হয়েছে। যা গিয়ে স্টেজে বস, কাজী অনেকক্ষণ যাবৎ বসে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এত সহজে রাজি হওয়ার মতো মেয়ে তো প্রেমা নয়। নিশ্চয়ই সে অন্য কোনো কিছু চিন্তা করছে। কিরে কি ভাবছিস? যা। জি দাদু, যাচ্ছি। তারপর আমি গিয়ে প্রেমার পাশে বসলাম। ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। চোখ মুখ লাল করে সে আমার দিকে তাকিয়ে আছে। একটা জিনিস খুব ভালো লাগছে, আমিও নীল কালারের পাঞ্জাবি পরে আছি, আর প্রেমাও নীল শাড়ি। দেখতে অসম্ভব ভালো লাগা কাজ করছে। নীরব হয়ে যাওয়া বিয়ের অনুষ্ঠান যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেল। আবার আগের মতো হই হুল্লোড় শুরু হলো। কিছুক্ষণ পর কাজী আসলো, এসে আমাদের বিয়েটা করে দিল। যদিও প্রেমা সহজে কবুলটা বলেনি, অনেক ভেবেচিন্তে তারপর বলেছে। প্রেমা আর তার বান্ধবীরা সবাই গাড়িতে গিয়ে বসলো। আমি আবারও সেই ড্রাইভারের সিটে গিয়ে বসলাম। প্রেমার বান্ধবীরা অনেকে অনেক রকম মজা করতেছে, বাট সে একদম চুপ ছিল। অতবার বাসায় চলে আসলাম, সবই ঠিকঠাক চলছে। এখন প্রায় রাত 12টা। আমি দাঁড়িয়ে আছি বাসার ছাদে। আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল ধরলো, মনে হয় ঘুমিয়েছিল। আম্মুকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে আম্মু অনেক খুশি। আম্মু বলছে কালই প্রেমাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো পসিবল না। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানিয়া আর আয়মানকেও জানালাম। ওরা তো আমার উপর অনেক রাগ যে ওদের না বলে বিয়ে করে ফেলছি। যাই হোক, কথা বলা শেষে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। কালকে এই সময়েও আমি ওনাদের ড্রাইভার, আর আজকে জামাই। বিয়ের জন্যই আমি বাড়ি ছেড়ে পালালাম, আর এখানে এসেও বিয়ে। এই বিয়েটা আমাকে সালো না। একটু পর অনুভব করলাম কেউ পিছনে এসে আমার কাঁধে হাত দিয়েছে। তাকে দেখে দাদু, দাদু আপনি ঘুমাননি এখনো? আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলছি, তাই না? আরে দাদু, আপনি এগুলো কি বলেন? আপনি এত বিশাল সারপ্রাইজ দেবেন আমি কখনো কল্পনাও করিনি। যা, প্রেমা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি। রাত তো অনেক হয়েছে, যা ভিতরে যা। আমি আর কিছু না বলে চলে গেলাম। নিচে এসে প্রেমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমার রুম ছিল নিচে, কিন্তু আজ থেকে এখানে কেমন যেন অস্বস্তি লাগছে। ভয়ে ভয়ে দরজা খুললাম, ভেতরে গেলাম। দেখলাম প্রেমা ভেতরে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। আমি গিয়ে সোফায় বসে রইলাম, কিন্তু আমার ধারণা ভুল। প্রেমা বারান্দায় গিয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে। সে আমার দিকে তাকালো, কিছু না বলে গিয়ে সোজা ঘুমিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর আমিও গিয়ে ওর পাশে খাটে গিয়ে বসলাম। যেই মাত্রই বসলাম, সাথে সাথে সে একটা ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান নামে কি ঘুমা, শালা ছোট লোক। দেখেন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা তোর মতো খ্যাত অশিক্ষিত ছোট লোককে আমি আমার হাজবেন্ড হিসেবে জীবনেও মানব না। মানে কি এসবের? তাহলে বিয়ে কেন করলেন? সেটা দাদুর জন্য। দাদু দিকে তাকিয়ে না করতে পারিনি। আর হ্যাঁ, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। জীবনেও কোনো দিন আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবি না, বলে দিলাম। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবি। তুই আগেও ড্রাইভার ছিলি, এখনো ড্রাইভার হিসেবেই থাকবি। তোকে দাদু আর আব্বু আম্মু ভালো চোখে দেখে, আমি না। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। দাদুকে প্যাচে ফেলে আমাকে বিয়ে করছিস, আমি সব জানি। কিন্তু শুনে রাখ, খুব তাড়াতাড়ি আমি তোকে ডিভোর্স দেব।
শালার এই ছিল আমার কপালে, যার জন্য করলাম চুরি। সেই চোরটাকে আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে যাব। এমন সময় প্রেমা আবার বলে, ওই কই যাস? তো এখানে থেকেই কি করব? আমি আমার রুমে চলে যাচ্ছি। ড্রাইভারের জায়গায় যাচ্ছি। না যাবি না। মানে কি যাব না কেন? প্রেমা বলল, তুই যদি এখন ওখানে যাস বা ওই রুমে থাকিস তাহলে সবাই ভাববে আমরা আর তোর মাঝে কিছু একটা হয়েছে, পরে আরো ঝামেলা হবে। বাহ, বুদ্ধি তো ভালোই আছে দেখা যাচ্ছে। আর হ্যাঁ শোন, তুই আমাকে ম্যাম বলেই ডাকবি, মনে থাকবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আজ থেকে তুই নিচে থাকবি, খবরদার ভুলেও আমাকে টাচ করার চেষ্টা করবি না। যদি করিস তাহলে দেখবি আমি তোর কি হাল করি। আমি কিছু না বলে সোফায় গিয়ে ঘুমালাম। লাইট অফ করার সাথে সাথেই প্রেমা লাফিয়ে উঠলো। আই, তুই লাইট কেন অফ করলি? লাইট অফ না করলে ঘুমাবো কিভাবে? আমি আলোতে ঘুমাতে পারি না। তুই কি ভাবছিস আমি তোর মতলব বুঝি না? লাইট অফ করবি, তারপর তুই আমাকে ছি লাইট অফ করতে পারবি না। রাগে আমার পুরো শরীর কেঁপে উঠলো। সোজা উঠে চলে যেতে লাগলাম। কিরে কই যাস? তো এখানে থেকে কি করবো? এখানে থাকলে তো আমি আপনার গায়ে হাত দেবো। তার চেয়ে বরং চলে যাওয়াটাই বেটার। এত খারাপ মন মানসিকতা নিয়ে থাকেন কিভাবে? সবার মন কি আপনার মতো? প্রেমা বলল, তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, যা শুয়ে পড়। শোন, ড্রিম লাইট জ্বালিয়ে রাখ, আমার ভয় করে। আর কিছু না বলে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙলো। তাকে দেখি প্রেমাও নেই। আমি এক লাফ দিয়ে উঠে গেলাম। তাড়াতাড়ি করে সোফার রুমে গেলাম। গিয়ে দেখি অনেকগুলো লোক দাদুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার পর, কি ব্যাপার, আপনারা কারা? আমার ব্যাংক থেকে আসছি। ওনার কোম্পানি ব্যাংক থেকে ওনাকে টাকা লোন নিয়েছে। এখন সুদে আসলে টাকার পরিমাণ 3 গুণ হয়ে গেছে। যদি উনি টাকা ফেরত না দেয় তাহলে আমরা ওনার কোম্পানি নিলামে উঠাতে বাধ্য হব। ওনাকে এর আগে কয়েকবার সতর্ক দেওয়া হয়েছে, বাট উনি কোনো কিছুই করেননি। তাই আজকে বাসায় আসলাম। হয় টাকা দিতে হবে, না হলে এই বাড়ি আর ওনার পুরো কোম্পানি ব্যাংকের নামে লিখে দিতে হবে। ব্যাংকের লোকটার কথা শুনে যেন আমার পুরো শরীর কেঁপে উঠলো। কি হবে এখন? দাদুর দিকে তাকালাম। উনি অপরাধী হয়ে বসে আছেন। পাশে প্রেমার আব্বু আম্মুও দাঁড়িয়ে আছে। আমি ব্যাংকের লোকটাকে বললাম, স্যার কত টাকা হয়েছে মোট? অনেক টাকা। কেন, আপনি দিবেন নাকি? আপনি কি? ও আমার নাত জামাই। স্যার আমার কিছু কথা আছে। জি বলুন। আমাদেরকে আর 6 মাস সময় দেন, আমরা আপনাদের পুরো টাকা দিয়ে দেবো। অসম্ভব। এর আগেও কয়েকবার সময় দিয়েছি, আর 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। স্যার আমি আপনাকে এই কথা দিচ্ছি যে আগামী 6 মাসে যদি আপনাদের টাকা না দিতে পারি তাহলে আপনারা এই কোম্পানি বিক্রি করে দিয়েন। সাথে আমাকে যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নেব। আমি আপনাদের আরো একটা নিউজ দিতে চাই। কি নিউজ? যদি আপনারা আমাকে 6 মাস সময় দেন তাহলে আমি পুরো টাকার উপর 5% কমিশন দেবো। এবার বাকিটা আপনাদের হাতে। এখন কি আপনারা এই অল্প টাকার কোম্পানি নিয়ে নেবেন, নাকি পুরো টাকার সাথে 5% কমিশন সহ নেবেন? সেটা আপনাদের ব্যাপার। আপনি যে কমিশন দিবেন সেটার ভিত্তি কি? আপনাদেরকে আমি লিখে দিচ্ছি। এবার সিদ্ধান্ত আপনাদের হাতে। লোকগুলো কিছুক্ষণ নিজেরা কথা বললো। এদিকে দাদু আর অন্যরা সবাই আমার দিকে তাকিয়ে রইলো। কিছুক্ষণ পর ওনারা বললেন, এই যে মিস্টার, আপনার নামটা যেন কি? জি আমার নাম জুয়েল। জুয়েল সাহেব, আপনার কথায় রাজি, তবে আমাদেরও একটা শর্ত আছে। কি বলেন? যদি আপনি টাকা সঠিক সময়ে না দেন তাহলে আমরা কোম্পানির দখলের পাশাপাশি আপনাকে প্রতারণার মামলায় জেলে পাঠাবো। ওকে আমি রাজি। এরপর একজন ব্যাংকার একটা 100 টাকা দামের স্ট্যাম্প আমাকে দেয়। আমি ওটা নিয়ে লিখতে শুরু করলে পুরো বিষয়বস্তু উল্লেখ করে সাইন করে দিলাম। আমি যখন লিখতেছিলাম ফ্যামিলির সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে যে 6 এ পড়া ছেলেটা কিভাবে এত কিছু লিখে। ওদিকে নজর দেওয়ার দরকার নেই। সাক্ষী হিসেবে দাদু আর প্রেমার আব্বু সাইন করলো। তারপর আরো কিছু কথা বলার পর ব্যাংকের লোকগুলো চলে গেল। দাদু আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে আয়। তারপর আমি নাস্তা করে রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকেই বসে আছে। ওই তুই 6 মাসের মধ্যে টাকা কোথায় পাবি, তাও আবার 5% ইন্টারেস্ট দিয়ে? সেটা আপনার না জানলেও চলবে। খুব বেড়ে গেছিস তাই না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই দাদুকে পটিয়ে সব নিজে নামে করবি ভাবছিস তাই না? আমি থাকতে জীবনে এটা হতে দিব না। তাহলে এক কাজ করেন, লোন শোধ করে দেন। বড় বড় কথা তো বলছেন, যত সব আদায়। আমি আর ওরে পাত্তা না দিয়ে চলে গেলাম। আমি জানি এখন অনেক কিছু করতে হবে, নাহলে কোম্পানি রাখা পসিবল না। এখন যদি প্রেমার এগুলো মাথা রাখি তাহলে কিছুই সম্ভব হবে না। আমি আর কোনো কথা না বলে দাদুর রুমে গেলাম। আসছিস? দাদু। বল কি কথা? দাদু আপনি কোম্পানির দায়িত্ব বাবাকে মানে প্রেমার আব্বুকে দিয়ে দেন।
কিভাবে দেব? ও তো আবারও ইংল্যান্ড চলে যাবে। দাদু, বাপ দাদার ভিটে মাটির চেয়েও কি ইংল্যান্ডে যাওয়া বেশি জরুরি? কি করব? ও তো প্রেমার বিয়ের জন্যই এসেছিল। দাদু, উনি আসছে ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই। আপনি শুধু দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই কিভাবে কি করবি আমি বুঝতেছি না। যদি তোর পড়ালেখাটা থাকতো তাহলে কিছু একটা করতে পারবি। দাদু, আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। কি? দাদু, আমি আপনাকে বলেছি যে আমি পড়াশোনা করিনি, কিন্তু দাদু আমি অনার্স শেষ করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছি অ্যান্ড প্রেমার কলেজেই পড়ি। দাদু অবাক হয়ে তাকে রইল। কি বলছিস? তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু, আগে বললে হয়তো আপনি আমাকে এই ড্রাইভারের চাকরিটাও দিতেন না, তাই আগে বলিনি। দাদু, আপনার কাছে একটা অনুরোধ। কি? আপনি এই কথা অন্য কাউকে বলবেন না, এমনকি প্রেমাকেও না। বললে সমস্যা কোথায়? না দাদু, প্লিজ বলবেন না। আপনি এখন স্যারকে নিয়ে অফিসে যাবেন অ্যান্ড ওনাকে সবকিছু বুঝিয়ে দেবেন। আমি নিজে গাড়ি নিয়ে আসি, আপনি স্যারকে নিয়ে আসেন। তারপর আমি নিচে চলে গেলাম, গাড়ি বের করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দাদু আর স্যার আসলো, ওনাদের নিয়ে অফিসে গেলাম। দাদু আর আমি স্যারকে সবকিছু বুঝিয়ে বললাম, উনি আর না করেননি। তারপর অফিসে নিয়ে গিয়ে সবার সাথেই স্যারের পরিচয় করে দিলেন অ্যান্ড উনি যে আমাদের নতুন বস সেটাও সবাইকে বললেন। তারপর দাদু আমাকেও একটা ডেস্কে বসিয়ে দিলেন, আমাকেও একটা ডেস্কে বসিয়ে দিয়ে বললেন, আজ থেকে এখানে তুই বসবি। এরপর আমরা বাসে চলে আসলাম। দুপুর 2টার সময় প্রেমা আমাকে কল দেয়। ওই, কই রে তুই? এই তো বাসায়। সারাদিন বাসায় কি করিস? তাড়াতাড়ি কলেজে আয়, আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আপনি থাকেন, আমি আসছি। আমি আবারও গাড়ি নিয়ে কলেজে গেলাম। দেখলাম প্রেমার বান্ধবীরা সবাই ওখানে আছে। আমি যাওয়ার পর ওনাদের সালাম দিলাম, ওনারাও অনেক মশকরা করলো আমার সাথে। তারপর আমি প্রেমার একটা হাত ধরে বললাম চলো। সাথে সাথে প্রেমা আমাকে ওদের সামনে একটা থাপ্পড় দিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? ড্রাইভারের মতো থাকবি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রেমার বান্ধবীরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার অবস্থা শেষ। কিছু না বলে গাড়িতে চলে আসলাম। প্রেমা এসে গাড়িতে বসলো। তারপর বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রুমে এসে দেখি প্রেমা শুয়ে আছে। তাই ওখানে আর না থেকে আমি আবার নিচে আগের সেই জায়গায় চলে গেলাম। বিকেলে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় কেউ একজন পিছনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখি প্রেমা। আজকে নাকি বাবাকে অফিসের বস বানাইছে। তোকেও নাকি একটা ড্রেস দিয়েছে। আপনাকে কি বললো? যেই বলুক, সেটা তোর না জানলেও চলবে। এই, তুই অফিসের কি বুঝবি? ভালো করে পড়তেও তো পারবি না। তুই ড্রেস নিলি কেন? আমি নিইনি, দাদুই আমাকে দিয়েছে। দাদু বললো আর তুই রাজি হয়ে গেলি? এই, দাদু তোকে মাথায় উপর তুলেছে, শালা ছোট লোক কোথাকার। প্রেমা হন হন করে চলে গেল। আমি কিছু না বলে ফুল গাছে পানি দিতে লাগলাম। মনে মনে বললাম, ফকির, দাদুর জন্যই ভালোবাসিস, নাহলে কোথায় যেত তোরা তো চড়বি আল্লাহই ভালো জানে। এখনো কোম্পানি ধরে রাখতে পারি কিনা আল্লাহই ভালো জানে, নাহলে কোথায় যাবে তোর এই লাক্সারিয়াস লাইফ। পথে বসতে হবে সবাইকে। যাই হোক, পানি দেওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। সানিকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর দাদুর রুমে গেলাম। দাদু আসবো? আয়। কি ব্যাপার দাদু, আজ এই সময় শুয়ে আছেন যে? এমনি। দাদু শরীর খারাপ লাগছে নাকি? না, এমনি শুয়ে আছি। প্রেমা কোথায়? মনে হয় রুমে আছে। তোর সাথে ছিল না? না দাদু, আমি গাছে পানি দিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকেই বসে বসে কার সাথে মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখেই মোবাইলটা কেটে দিল। কারোর রুমে ঢোকার আগে পারমিশন লাগে, সেটাও জানিস না? রুমে ঢুকবো, এখানে পারমিশনের কি আছে? আর এই রুমটা তো অন্য কারণে, আমারও তো থাকার অধিকার আছে। কি? আর একটা কথা বললে লাঠি দিয়ে বের করে দিব, ছোট লোক একটা। আমি কিছু বলতে যাব এমন সময় দেখি দাদু কল দিয়েছে। একটু আমার রুমে আয়। আমি দাদুর রুমে গেলাম। আমার মাথার পাশে বস। দাদু আপনি ঠিক আছেন? ঠিক আছি। তুই কোরআন তেলাওয়াত করতে পারিস? জি দাদু পারি, কিন্তু হঠাৎ। তেলাওয়াত কর। আমি আর কিছু না বলে সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম। দেখলাম দাদু আস্তে আস্তে ঘুমাতে শুরু করলো। এরপর সারা আর রহমান তিলাওয়াত করলাম। দেখলাম দাদু ঘুমিয়ে গেছে। আমি দাদুর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। ভাবতে লাগলাম, আব্বু আম্মুর পরেই মানুষটাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপকার বলে বোঝানো যাবে না। প্রথমে ড্রাইভার, তারপর নাচ জামাই, আবার অফিস সহকারী। আমার মনে হয় না অন্য কেউ আমার জন্য এতটা স্যাক্রিফাইস করবে। আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রেমাও ঘুমিয়ে গেছে। চেয়ারের দিকে তাকালে মনে হবে একটা বাচ্চা, কিছুই জানে না। ড্রিম লাইটের আলোয় একটু বেশি সুন্দর লাগছে। বেশি না তাকিয়ে আমি সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙলো। বুঝতে পারলাম দাদুর রুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি দাদুর রুমের দিকে দৌড়লাম। গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার চারপাশ ঘুরতেছে। দেখলাম প্রেমা দাদুকে জোরে ধরে কান্না করতেছে। বুঝতে বাকি রইলো না দাদু আর আমাদের মাঝে নেই।
আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসলো। প্রেমার আব্বু আম্মু সবাই কান্নায় ভেঙে পড়ছে। প্রেমা এক পর্যায়ে জ্ঞান হারায়, ওরে কোলে নিয়ে রুমে দিয়ে আসলাম। মুহূর্তের মধ্যেই যেন পুরো এলাকায় খবর হয়ে গেছে। আশেপাশে সবাই আসতে লাগলো, একে একে সকল আত্মীয় স্বজন আসলো। দাদুকে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যেই যেন সব ওলট পালট হয়ে গেল। কালকে এই সময় দাদু আর আমি অফিসে কাজ করতেছি, আর আজকে দাদু। চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। জোহরের নামাজের পর দাদুর জানাজা শেষ হলো। দাদুকে মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। আমি এই কবরের পাশে বসে রইলাম। কেমনে থাকবো এই মানুষটাকে ছেড়ে? প্রেমাকে কি জবাব দেবো? সে যদি জ্ঞান ফিরে দেখে তার দাদুকে আমি মাটি চাপা দিয়ে দিছি, কি জবাব দেবো? কে আমাকে জুয়েল বলে ডাকবে? কে আমাকে সবকিছুতে পরামর্শ দেবে? কে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে? মনে হচ্ছে আমি আমার ভিতর থেকে কলিজাটা কেউ টেনে নিয়ে গেছে। সবাই কবরস্থান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বুঝলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঝাপসা চোখে তাকে দেখি প্রেমার আব্বু। বাবা অনেক সময় হয়েছে, চলো। আমি ওনাকে জোরে ধরে কান্না শুরু করে দিলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না, ওনার চোখেও পানি। তারপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি প্রেমার জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। আমাকে দেখেই দৌড় দিয়ে এসে আমার কলার চেপে ধরলো। এই, আমার দাদু কই? কি করেছিস আমার দাদুকে? আমাকে আমার দাদুর কাছে নিয়ে চল। কান্না করতেছে আর আমার বুকে কিল দিচ্ছে। একটু পর আমাকে জোরে ধরে আরো কান্না শুরু করে দিল। বুকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, তাই আমিও কিছু বলিনি। কাঁদলে হয়তো মনটাকে হালকা হবে। আমি আম্মুকে ইশারা দিয়ে প্রেমাকে ভিতরে নিয়ে যেতে বললাম। এক এক করে সব মেহমান চলে গেল। আমি আর বাবা নামাজ পড়ে দাদুর কবরের কাছেই যাই, কবর জিয়ারত করতে। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল। ঘুম আসছে না কারো। তারপর সারাদিন কান্নাকাটি আর না খাওয়ায় শরীরটা অবশ হয়ে গেছে। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসছে সবার। আমি আস্তে আস্তে দাদুর রুমে গেলাম। হঠাৎ করে শোকেসের উপর রাখা একটা খামের দিকে চোখ পড়লো। আমি খামটা হাতে নিলাম, খুলে দেখলাম একটা চিঠি। চিঠিটা খুললাম। প্রথমে আমার নাম দেখে একটা টাস্কি খেলাম, খুলে পড়তে লাগলাম। প্রিয় জুয়েল, চিঠিটা যখন পড়বি তখন হয়তো আমি আর থাকবো না। জানিস আমি আমার ছেলের বউ আর কলেজার টুকরা প্রেমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার কিছু হলে কে দেখবে ওদের? এর মাঝে তুই যেন আগন্তুকের মতো আসলি, একে একে সব নিজের কাঁধে তুলে নিলি। তোকে আমি আমার নিজের নাতিই ভাবতাম, কোনোদিনও ড্রাইভার মনে করিনি। যখন তোর সাথে প্রেমার বিয়ে হয় আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হয়নি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম প্রেমা যাতে ভালো একটা স্বামী পায়। আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। তুই জানিস তোকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমি প্রথমেই জানতাম তুই শিক্ষিত, যদিও তুই আমাকে পরে বলেছিস। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তুই আমার ফ্যামিলিকে খারাপ হতে দিবি না। সেই বিশ্বাসের কারণেই আমি আমার সব কিছু তোর নামে লিখে দিলাম। বিনিময়ে তোর কাছে আমি আমার ছেলের বউ আর প্রেমাকে আমানত হিসাবে রাখলাম। তুই ওদের দেখে রাখিস। আমি এটাও জানি প্রেমা তোকে এখনো মেনে নেয়নি, তবে নেবে। ওর মনটা অনেক নরম, দেখবি একদিন ঠিকই সে তোকে মেনে নেবে। তুই কোনোদিনও প্রেমাকে কষ্ট দিস না। আজ থেকে আমার সব কিছুই তোর আমানত তুই রক্ষা করবি, তোর ফ্যামিলি তুই রক্ষা করবি। দাদুকে মাফ করে দিস। চিঠিটা পড়ে নিজেকে স্থির রাখতে পারলাম না। নিজের অদায়িত্বেই চোখ দিয়ে পানি ছড়তে শুরু করলো। চিঠিটা খুব যত্নে রেখে দিলাম। দরজার পাশ দিয়ে কারো আসার আওয়াজ পেলাম। তাকে দেখি বাবা। বাবা, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না, তুমি ঘুমাওনি? না বাবা, আমারও ঘুম আসছে না। দাদুকে অনেক মিস করতেছি। জানো বাবা, কি জিনিস আমি এতদিনই বুঝিনি, আজকে বুঝতেছি। আমার মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে। বাবার মৃত্যুর জন্যই আমি দায়ী। বাবা, আপনি এটা কেন বলছেন? আপনি কেন দায়ী হবেন? আমি দায়ী। আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা হয়েছে শুধু আমার জন্য। ছোটবেলা থেকেই অসৎ কাজে টাকা ওড়াতাম, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকতাম। আমার ফিউচার চিন্তা করে বাবা আর বিয়ে করেনি। অথচ আমি বাবাকে কি দিলাম? শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। নিজের ইচ্ছে মতো বিয়ে করলাম, সেটাও বাবা মেনে নিয়েছে। কোনো দিন আমাকে ধমক দিয়ে কথা বলেনি। বিদেশে গিয়ে পড়ালেখা করব বলে অনেক টাকা বাবার থেকে নিয়ে গেছি, বাবাও কোনো দিন না করেননি। এখন বুঝতে পারছি বাবা আমার জন্য লোন করে টাকা পাঠিয়েছিল। তুমি জানো বাবার মৃত্যু কিভাবে হয়েছে? না। উনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে। বিকেলে ওনার ডেথ সার্টিফিকেট আসছে। বাবা, এখন এগুলো বলে আর কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আমার ক্ষমা নেই। বাবা, আপনি পাগল হয়েছেন? এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? আম্মু আর প্রেমাকে কে দেখাশোনা করবে? বাবার কিছু না বলে আমাকে জোরে ধরে রাখে কিছুক্ষণ, তারপর ওনার রুমে চলে যায়। সকালবেলা আমি নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়াত করে আসলাম। বাবাও ছিল। বাসায় এসে দেখি প্রেমা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছে। আম্মাও কেমন যেন হয়ে আছে। বুঝতে পারলাম কেউ নাস্তা করেনি। আমি রান্নাঘরে গিয়ে ওনাদের সবার জন্য নাস্তা রেডি করলাম। সবাইকে ডাকলাম, আসলো। সবাই বসে বসে নাস্তা নাড়াচাড়া করছে, বাট কেউ খেতে পারছে না। প্রেমার দিকে তাকালাম, মনে হচ্ছে সে এক্ষুনি খেতে দেবে। সেদিন আর অফিসে যায়নি।
আমি বাড়ির টুকটাক কিছু কাজ করলাম। এভাবেই কয়েকদিন চলে গেল। সবাই মন মারা হয়ে গেছে। একদিন বিকালে আমি গাছে পানি দিচ্ছি, এমন সময় আম্মু আসলো। জুয়েল, একটা কথা বলতাম যদি কিছু মনে না করো। জি অবশ্যই। বলছিলাম কি, অনেক দিন ধরেই প্রেমার মন মরা হয়ে বসে আছে। তুমি যদি ওরে নিয়ে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসতে তাহলে মনে হয় ভালো হতো। এমনিতেও বিয়ের পরে তোমরা কোথাও যাওনি। না আম্মা, এখন তো কোথাও যাওয়া উচিত হবে না। আর আমরা বাইরে ঘুরবো, আপনারা বাসায় থাকবেন, জিনিসটা কেমন দেখায়? তার চেয়ে ভালো আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? আমি বাড়ি থেকে আসছি যে অনেকদিন হয়েছে, বাড়িতে যাওয়া হয় না। মা বাবা অনেক টেনশন করছে, তার উপর বিয়ে করছি, ওনারাও জানে। বাট আপনাদের কাউকে কোনোদিন দেখেনি, তাই বলছিলাম সবাই মিলে আমাদের বাসায় গেলে কেমন হয়? সবার সাথে পরিচয় হবে, ঘোরা হবে, নতুন জায়গা, আপনাদেরও ভালো লাগবে, সবার মনও ভালো হবে। তাও ঠিক বলেছ। বিআই বিয়ানের সাথে শুধু মোবাইলেই কথা হয়, সরাসরি হয়নি। তাহলে আপনি বাবার সাথে কথা বলেন, আমরা কালকেই যাব। আচ্ছা, তোমার বাবা বাইরে গেছে, আসুক, আসলেই কথা বলবো। আচ্ছা আম্মা, ঠিক আছে। এরপর আম্মা চলে যায়। আমি আরো কিছুক্ষণ পানি দিয়ে রুমে চলে গেলাম। রাতের বেলা আম্মা বাবাকে সব বুঝিয়ে বললো, ওনারা রাজি হলো। আমি আমার মাকে কল দিয়ে বললাম কালকে আমরা সবাই আসছি। মা তো মহা খুশি। সানি আনমাকেও জানালাম। ঘুমানোর সময় রুমে গেলাম, দেখলাম প্রেমা আয়নার সামনে বসে আছে। আম্মা আপনাকে কিছু বলেছে? না, কেন, কি হয়েছে? কালকে আমরা আমাদের বাড়িতে যাব। কোথায় যাব? আমাদের বাড়ি ফেনীতে যাব। সকালে তাড়াতাড়ি রওনা দিতে হবে। আমরা কিছুদিন ওখানে থাকবো। আপনি আপনার কিছু জামা কাপড় নিয়ে নেন, আর যা যা দরকার সবকিছু ব্যাগে নিয়ে নেন। আমি জীবনেও যাব না। তোর বাড়ি তুই যা, আমাকে কেন টানাটানি করছিস? আব্বু আম্মুও যাবে। আপনি এখানে একা থেকে কি করবেন? আমার যা ইচ্ছে তাই করব। তুই যা আমার সামনে থেকে সর। আমি আর কিছু না বলে নিচে আমার আগের সেই রুমে চলে গেলাম। এই ফকিনের সাথে কথা বলা আর রাস্তার কুকুরের সাথে কথা বলা একই কথা। আমি নিচে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে বাবাকে ডাক দিলাম। দুজনে নামাজ পড়ে কবর জিয়ারত করে নিলাম। তারপর ওনাদের রেডি হতে বললাম। ওনারা রেডি হয়ে নিল। তারপর সবাই নাস্তা করে নিলাম। প্রেমাকে অনেক রিকোয়েস্ট করা হলো, কিন্তু সে যাবে না, এটাই ফাইনাল। আমি বাবার আম্মাকে ইশারায় বললাম যে ও যাবে, এখন না গেলে পরে হলেও যাবে। আগে আমাদের চলে যেতে হবে। আমরা গাড়িতে মালামাল তুলে রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। একটা অন্যরকম ভালো লাগে কাজ করছি। প্রাণের সেই শহরে কতদিন পর যাচ্ছি, কতদিন পর নিজের প্রিয় মুখগুলো দেখবো। গাড়ি স্টার্ট দিলাম, তারপর রওনা দিলাম। সকাল 8টায় রওনা দিলাম। এর মধ্যেই মা অনেকবার কল দিয়েছে। আমরা যখন কুমিল্লা পার হয়ে ফেনীর কাছাকাছি চলে আসলাম, মানে কুমিল্লা 14 গ্রামে আসলাম, তখন প্রেমা আমাকে কল দিয়েছে। ওই কই তোরা? আমরা তো ফেনীতে প্রায় চলে আসছি। তো আমাকে কে নিয়ে যাবে? কেন, আপনি না বলছেন আপনি আসবেন না? তোরা, আমি এত কিছু বুঝি না, আমাকে নিয়ে যা। ম্যাম, এখন তো ব্যাগ যাওয়া যাবে না, আব্বা আমার অনেক কষ্ট হবে। আপনি বাসে করে চলে আসেন, আমি ওখান থেকে আপনাকে নিয়ে যাব। কি বলি? রাখি এখন। এ কথাই বলেই কলটা কেটে দিলাম। ফকিনের বেশি ভাব দেখালে যা হয় আর কি। এবার ঠেলা বলছো। আমি আব্বা আমাকে বললাম না, ওরা হাসতে শুরু করলো। ফেনীতে ঢুকেই সানি আয়মানকে কল দিয়ে আমাদের বাড়ির সামনে থাকার জন্য বলছি। ওরা ওখানেই আছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে চলে গেলাম। সানি আয়মান গাড়ি দেখে পিছনে পিছনে আসলো। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই ওরা আমাকে জোরে ধরলো। অনেকদিন দেখি না দুই হারামিকে। ওদেরকে প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম। কিছুক্ষণ পর আম্মু বাসা থেকে বের হলো। আমাকে দেখেই মরা কান্না শুরু করে দিল। মনে হচ্ছে আমি মারা গেছি। আর সেখান থেকে ফিরে আসছি। মাকে সালাম করলাম। তারপর প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম। দুই বেআইন একে অপরকে জড়িয়ে কিছুক্ষণ ভাব বিনিময় করলো। দেখে ভালোই লাগছে। হঠাৎ করে আব্বুর কথা মনে পড়ে গেল। দেখলাম আব্বু বাজার থেকে কি যেন কিনে নিয়ে আসতেছে। আমি ওনাকে দেখেই ভয়ে ঘরের ভিতরে একটা দৌড় দিলাম। আমার দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আম্মু আব্বুর সাথে ওনাদের সবার পরিচয় করে দেয়। আব্বু বেশ ওনাদের সাথে মিশে গেছে। একটু পর আব্বু আমার খোঁজ করলো। আম্মু আমার রুমটা দেখিয়ে দিল। আব্বু আস্তে আস্তে ভেতরে আসলো। এদিকে আমার কলিজায় পানি নেই। এই কে তুই? আমার বাড়িতে কি করিস? কি হলো? কথা কানে যায় না? বের হ আমার বাড়ি থেকে। আমি তখনও চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর আব্বু এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। মুহূর্তেই যেন সব রাগ চলে গেল। তুই আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আর আব্বু কি বলেন এসব? আমি তো আপনার সাথে বেয়াদবি করছি। হ্যাঁ রে, বৌমা কোথায়? আব্বু ও অফিসে ছিল, তাই আমাদের সাথে আসেনি, একটু পর আসবে। ও আচ্ছা। আব্বু আপনি ওনাদের একটু আপ্যায়ন করেন। আমি আপনার বৌমাকে নিয়ে আসছি। বাইরে এসে সানি আয়মানকে বললাম ওনাদের সাথে থাকতে। তারপর আমি আবার গাড়ি নিয়ে বাস স্টেশনে গেলাম। 2 ঘন্টা পর প্রেমা আসলো। ওয়েলকাম টু ফেনী। প্রেমা অদ্ভুত ভাবে আমার দিকে তাকালো। ম্যাম, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? তুই ঢাকা যা, তারপর দেখে নিব। ভুলে যাবেন না আপনি এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। তো কি হয়েছে? কি করবি তুই আমার? সরি, কিছু না, চলেন গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট দিলাম।
তারপর বাসার দিকে রওনা শুরু করলাম। ম্যাম, একটা কথা বলার ছিল। কি? যদিও আপনি আমাকে আপনার বর হিসেবে মেনে নেননি, আমি আর কিছু বলিনি, কিন্তু বাইরের সবাই জানে আপনি আমার স্ত্রী। তো এখন কি হয়েছে? না মানে বলছিলাম কি, আপাতত যতদিন বাড়িতে আছি আপনি ততদিন প্লিজ আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমি পারবো না। প্লিজ ম্যাম, আপনি যদি আব্বু আম্মুর সাথে আমার সাথে এভাবে কথা বলেন বা নাম ধরে ডাকেন, ওনারা অনেক কষ্ট পাবে। প্লিজ ম্যাম, কিন্তু কথা দিচ্ছি ওনাদের বাইরে আমি ড্রাইভারের মতোই থাকবো। আচ্ছা, দেখা যাবে। মনে মনে বললাম, ওকে, দাদু সবকিছু আমার নামেই লিখে দিছে, এখন আমি যা বলবো তোদের সেটাই করতে হবে আর শুনতে হবে। আমি যদি বেইমানি করি আমার চুলও ছিঁড়তে পারবে না, কিন্তু আমার বাবা মা আমাকে ওই শিক্ষা দেয়। আমি বরং মালিক হয়েও আগের মতোই আচরণ করব। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই আম্মু বাইরে আসলো। আমি প্রেমাকে ইশারায় সালাম করতে বললাম, কিন্তু ফকিন্নি সালাম করে না। ইশারায় কান ধরলাম, অনুরোধ করলাম, তারপরও সে সালাম করতে রাজি নয়। যাই হোক, একটু পর ওর মনে রহমত আসলো যে আম্মুকে সালাম করতে যাবে। অমনি আম্মুকে ওকে বুকে জড়িয়ে নেয়, ওর গুণগান গাওয়া শুরু করে। দেখতে শুনতে মাশাআল্লাহ, আমার সাথে মানাইছে হ্যান ত্যান। আমি মনে মনে বললাম, সুন্দর দিয়ে কি করবা, আজ তো একটা ডাইনি। আব্বু ওকে সালাম করলো, তারপর আমি ওয়াশরুম দেখিয়ে বললাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বের হয়ে তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ওরে আমার ঘুম রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। রাতের বেলা আমি সানি আয়মান বাসার ছাদে বসে আছি। মামা, ভাবি তো সেই মাশাল্লাহ। আর আমি এভাবে বলে না। আমিও বাড়ি থেকে চলে যাব, আর তোর মতো বিয়ে করে তারপর বাড়িতে আসবো। আচ্ছা করি, এখন শোন, তোদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। কোম্পানি নিলাম থেকে দাদার মৃত্যু, ব্যাংকের লোন, সব ঘটনা ওদের খুলে বললাম। এখন কি করবি? মাত্র 6 মাসে কি এতগুলো টাকা শোধ করা যাবে? তুই এ রিক্স কেন নিলি? দোস্ত, তোদের হেল্প লাগবে। কি হেল্প? তোরা আমার সাথে যাবি, আমার অফিসেই চাকরি করবি, বিনিময়ে আমি তোদের বেতন দেবো, কিন্তু তোদের আমার সাথে একসাথে কাজ করতে হবে অ্যান্ড দিনরাত সমান করে কাজ করতে হবে। আমরা তো আর অফিসের কলিগ না। আরে বোকা, মনে কর তোদের চাকরি হয়েছে, তোরা সাথে থাকলে সবকিছু সম্ভব। আমিও তোদের সাথে এক হয়ে কাজ করব। জানি কখন। ওনারা আসছে, কয়েকদিন থাক, এরপর একদিন সময় করে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, তবে একটা শর্ত আছে। তোর আবার কিছু শর্ত? তোর মতো এরকম একটা বউ ম্যানেজ করে দিতে হবে। শালা হারামি। এভাবে আরো প্রায় 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। অনেক কথা জমে আছে, সব শেষ করে ওদের বললাম একসাথে খাওয়ার জন্য। ওদেরকে নিয়ে নিচে গেলাম। আমি ওদের ডাইনিং টেবিলে বসতে বলে নিজের রুমে গেলাম। দেখলাম আব্বু সারা সবাই বসে গল্প করতেছে। মা চলো ওনাদের খাবার দেবে, সানি আয়মানও আছে। চল। বিয়াইন, আপনারা আসেন, বৌমা আসো। আমি একটু ভাব দেখে বললাম, প্রেমা চলো। প্রেমা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে বললো, শালা অশিক্ষিত। ওই মেয়ে কি বললে? তুমি অশিক্ষিত কাকে বলছো? তুমি জানো আমার ছেলে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে, এখন ঢাকাতেও ইংরেজিতে মাস্টার্স করতেছে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর মা চলে গেল, আমি চোরের মতো হয়ে গেলাম। ব্যস্ততা দেখি আমিও বাইরে চলে আসলাম। একটু পর প্রেমা, ওর আব্বু আম্মু ডাইনিং রুমে আসলো, সবাই খেতে বসলো। প্রেমা আর আমি পাশাপাশি বসছি। প্রেমা খাওয়ার মাঝে মাঝে আমার দিকে তাকালো। আম্মু খুব আদর করে সবাইকে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষে আমি সানি আর আয়মানকে বিদায় দিয়ে বাইরে গেলাম। ওদের সাথে বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। ততক্ষণে সবাই বসে বসে টিভি দেখতেছে আর গল্প করতেছে। প্রেমা, আব্বু আম্মু শুধু আমার কথাই বলতেছে, আর এদিকে প্রেমা বসে বসে জ্বলতেছে। আমি যাওয়ার পর আমিও মায়ের পাশে গিয়ে বসলাম। আমি সব কিছুক্ষণ গল্প করলাম। তারপর শ্বশুর শাশুড়িকে ওনাদের রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। প্রেমা মনে করছে ওরেও কিছু বলবো, কিন্তু না, কিছুই বললাম না। আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। খেয়াল করে দেখলাম প্রেমা চোখ মুখ লাল করে রুমে আসলো। এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ওই, তুই আমাকে রেখে চলে আসলি কেন? কেন, আমি কি আপনাকে কোলে করে নিয়ে আসবো নাকি? খুব ভাব চলে আসছে তোর, তাই না? একবার ঢাকা চল, তারপর দেখবি তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে, এখন ফেনীতে আছেন আমার এলাকায়। নিজের বাসা দেখে খুব ভাব দেখাচ্ছিস, তাই না? যা মনে করেন। ওই, তুই যে পড়ালেখা করেছিস, আমাদের কিছু বললি না কেন? আমরা তো কিছুই জানতাম না। আপনি এখনো অনেক কিছু জানেন, আর ছোটদের সবকিছু জানতে নেই। কি? আমি ছোট? আমাকে দেখে ছোট লাগে? দেখতে ছোট লাগে, বাট মন মানসিকতা এখনো ছোট। বিদেশে পড়ালেখা করেছেন, অথচ কোথায় কি বলতে হবে সেটাই জানেন না। ও আচ্ছা, এখন আমাকে তোর কাছে আচরণ শিখতে হবে। সর, আমি ঘুমাবো। ফ্লোরে থাকেন। ফ্লোরে থাকবো মানে? আপনার বাসায় আপনি খাটে ছিলেন আর আমি ফ্লোরে, এখন এখানে আমি খাটে ঘুমাবো আর আপনি ফ্লোরে ঘুমাবেন।
আমি ফ্লোরে থাকতে পারবো না। অ্যাজ ইউর উইশ। প্রেমার দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। ফকিন্নির ঠেলা বোঝো, আমাকে অনেক অপমান করেছো, অনেক জ্বালিয়েছো। প্রেমা বালিশের কাঁথা নিয়ে ফ্লোরে ঘুমাতে যাবে, এমন সময় বললাম, দাঁড়ান, ছোট লোক হতে পারি, কিন্তু মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। যান খাটে গিয়ে ঘুমান। প্রেমা দাঁড়িয়ে রইলো। আমি মোবাইল টিপতে টিপতে ছাদে চলে গেলাম। ওখানে গিয়ে বসলাম। কিছুক্ষণ সেখানে থেকে নিচে আসলাম। এসে দেখি প্রেমা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে একটু আদর করি, যদি টের পেয়ে যায় তাহলে আমার গোষ্ঠী উদ্ধার করবে। আমি গিয়ে বারান্দায় ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়লাম। তারপর বাইরে কিছুক্ষণ ঘুরলাম। অনেকদিন পর এলাকায় আসলাম, মোটামুটি ভালোই লাগছে। সবার সাথে ঘুরলাম, আড্ডা দিলাম, মোটামুটি ভালোই। প্রেমার আব্বু আম্মুকে অনেক জায়গায় ঘুরলাম, প্রেমাও ছিল, যদিও তার আর আমার মাঝে খুব একটা কথা হয়নি। এভাবে কিছুদিন চলে গেল। রাতে সবাই বসে গল্প করতেছি, এমন সময় প্রেমার আব্বু বললো, জুয়েল, জি বাবা বলেন। অনেক দিন তো থাকলাম, তোমাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। আমাদের শর্তের কথা মনে আছে, এভাবে চলে তো আর মনে হয় না কোম্পানি রক্ষা করা যাবে। আমাদের ঢাকাতে ব্যাক হওয়া উচিত। কখন যাবেন? কালকেই চলো, অনেক দিন তো ঘুরলাম। বিয়ানকেও আমাদের সাথে নিয়ে চলো। না বিয়াই, এখন আমরা যেতে পারবো না, একটু কাজ আছে বাড়িতে। আপনারা আরও কিছুদিন থেকে যান, তারপর আমরা না হয় যাব। সে কি বিয়াই, আপনারা যাবেন না? এটা কি করে হয়? যাব আরও কিছুদিন পর। জুয়েল, তাহলে কালকেই চলো। কালকে চলে যাবেন? তোমার কি কোনো কাজ আছে? না, আমার তেমন কোনো কাজ নেই। আচ্ছা তাহলে আপনার সবকিছু গোছান, সকাল সকাল রওনা দেবো। তারপর আমি বাইরে এসে সানিকে কল দিলাম। ও আর আয়মান আসলো। দোস্ত, আমরা কালকে চলে যাচ্ছি। আমরাও কি কালকে যাব? না, তোরা আরো কয়েকদিন পর আসিস, আমি তোদের কল দিয়ে জানাবো। আর আরো কিছুদিন থেকে যা। না রে দোস্ত, এমনিতে অনেকদিন চলে গেছে, আরো আগেই চলে যেতাম। প্রেমার আব্বু আম্মু কিছু বলছে না দেখে এই কয়েকদিন থাকলাম। তোর শ্বশুর কি জানে আমাদেরকে চাকরি দিছস? না, জানে না, তবে আমি ওখানে গেলে ম্যানেজ করে নেবো, তোর টেনশন করিস না। কখন রওনা দিবি? ফজরের নামাজ পড়ে এসে নাস্তা পানি করে তারপর। আচ্ছা ঠিক আছে। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে গেলাম, দেখলাম প্রেমা মন মরা হয়ে বসে আছে, হয়তো মন খারাপ হয়ে আছে। খারাপ হওয়ারই কথা। এই কয়েকদিন আব্বু আম্মু প্রেমাকে নিজের মেয়ের থেকেও বেশি আদর করছে। মা নিজের হাতে খাইয়ে দিয়েছে, নিজের হাতে ওর মাথায় তেল দিয়ে দিত। আমরা কি কালকে চলে যাব? হুম। ওনারা কি আমাদের সাথে যাবে? কারা? তোমার আব্বু আম্মু। বাহ, তুই থেকে তুমি, ভালোই লাগছে। না, আব্বু আম্মু যাবে না, এখানে কিছু কাজ আছে, আরো পরে যাবে। ও, আপনি চাইলে থেকে যেতে পারেন, থাকবেন? আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। প্রেমা কিছু না বলে বসে রইলো। আমি গিয়ে বারান্দায় শুয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। বাইরে গিয়ে সানিয়া রায়মানের সাথে দেখা করে বিদায় নিয়ে নিলাম। তারপর বাসায় এসে নাস্তা করলাম। গোসল করে এসে সব মালামাল গাড়িতে উঠালাম। তারপর ওনারা সবাই আসলো। মা প্রেমার গলায় একটা অলংকার পরিয়ে দিল, আবার হাতে অনেকগুলো টাকা। আব্বু আম্মু ওনাদের বিদায় দিলেন। প্রেমা আম্মুকে সালাম করতে যাবে, এমন সময় মা ওর হাত ধরে বুকে জড়িয়ে নেয়, আমাকে বলে, জুয়েল শোন, বলো। আমার মেয়েকে দেখে রাখবি। যদি শুনি তুই ওর সাথে কোনো খারাপ কিছু করেছিস তাহলে দেখবি আমি তোর কি করি। আমি একটা হাসি দিলাম। প্রেমা আম্মুকে জড়িয়ে ধরে আসি। তারপর আমি আম্মুকে সালাম করলাম, বাবার সাথে কোলাকুলি করে গাড়ি স্টার্ট দিলাম। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে আমি, বাবা আর আম্মা অনেক কথা বললাম, কিন্তু প্রেমা একেবারেই চুপ। কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম, কিছু খাবো, সবাই নামলো। তারপর ভিতরে গেলাম, খাওয়ার অর্ডার দিয়ে বসলাম। প্রেমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? কিছু না। উমাদের জন্য মন খারাপ। আচ্ছা, আর কিছুদিন যাক, ওনাদের কেউ ঢাকা নিয়ে আসবো সারা জীবনের জন্য। সত্যি? এখন খেয়ে নি। তারপর সবাই নাস্তা করে আবার গাড়িতে উঠলাম। ঢাকা আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। বাসায় যাওয়ার সময় বাইরে থেকে খাবার নিয়ে গেলাম, কারণ এখন রান্না করা সম্ভব না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আমি নিচে এসে সে আগের ড্রাইভারের রুমে এসে ঘুমালাম। রাতের বেলা ঈশ্বরের নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে প্রেমার রুমে গেলাম, কারণ নিচে গেলে বাবা মাইন্ড করবে। অনেকবার আমাকে নিচের রুমে থাকতে নিষেধ করেছে, তাই প্রেমার রুমে গেলাম। গিয়ে দেখি সে আম্মুর সাথে তোলা সেলফি গুলো দেখতেছে। আমাকে দেখে মোবাইল রেখে দিল। আমি একটা বালিশ নিয়ে সোফার দিকে যাব, এমন সময় প্রেমা বলল, একটা কথা বলবো? বলেন। তুমি চাইলে খাটে ঘুমাতে পারো, আমার সমস্যা হবে না। ধন্যবাদ, কিন্তু আমি ঘুমাবো না। কেন? ড্রাইভার কখনো মালিকের মেয়ের সাথে ঘুমাতে পারে না। তুমি তো আমার হাজবেন্ড। কে বললো? সবাই তো জানে। সবাই জানে, কিন্তু এটা জানে না যে বিয়ের পর থেকে আমি নিচে ঘুমাই আর আপনি খাটে। সবাই এটা জানে না যে আপনি আমাকে আগের মতো সেই তুই করেই ডাকেন, যেখানে সেখানে অপমানিত করেন। আমার খাটে থাকার দরকার,
আপনার খাট আপনিই ঘুমান। প্রেমা কিছু বলতে চেয়েছিল, বাট তার আগেই আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে বাবা আর আমি একসাথে অফিসে যাই। আমি কি আমার ডেস্কে বসি আর বাবা ওনার রুমে যায়। আমি অন্যান্য কর্মচারীদের কাছ থেকে সবকিছু বুঝে নেই, তারপর নতুন করে আবার সবকিছু শুরু করি। বাবার রুমে গেলাম। বাবা আসবো? আরে আসো আসো, কিছু বলবে? বাবা একটা কথা বলার ছিল। বলো। বাবা, ফেনীতে আমার দুটো বন্ধুকে বলেছি এখানে কাজ করার জন্য। ওরা সব একসাথে কাজ করলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, নাহলে লোন শোধ করা কষ্ট হয়ে যাবে। তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, যেভাবে ভালো বুঝো। বাবা আরেকটা কথা। কি? বাবা, আমি ওদের সাথেই বাইরে থাকবো। বাইরে থাকবে মানে? বাবা, আমি চিন্তা করছি অফিসের উপরের তলায় আমাদের থাকার ব্যবস্থা করব। আমি আর বাসায় যাব না, এখানে থেকেই কাজ করব। সে কি, বাসায় যাবে না কেন? বাসায় থেকে করলেই তো পারো। বাবা, মাত্র 6টা মাস, আমাদের মাথা থেকে সব চাপ চলে যাক, তারপর না হয় বাসায় গিয়ে থাকবো। এই 6 মাস আমার মাথায় বাসার চিন্তা না থাকাই বেটার হবে। প্রেমাকে কি বলবে? আপনি বলে দিন, না হয় আমি আজকে বলে দেবো। প্রয়োজনে আমি ওকে কলেজে দিয়ে আসবো, আবার ছুটির পর নিয়ে আসবো। আচ্ছা বাবা, তোমার যেভাবে মন চাই করো। ধন্যবাদ। তারপর আমি আমার ডেস্কে চলে গেলাম। গিয়ে সানিয়া রায়মানকে কল দিয়ে আগামীকাল আসার জন্য বললাম। ওরাও আসবে বলে জানিয়ে দিয়েছে। অফিস শেষে গাড়ি চালিয়ে বাবাকে নিয়ে বাসায় গেলাম। রাতের বেলা সবাই বসে টিভি দেখতেছে, এমন সময় আমি বাসায় বাবাকে ইশারা দিয়ে বিষয়টা বলতে বললাম। বাবা পুরো বিষয়টা আম্মাকে আর প্রেমাকে বুঝিয়ে বলছেন। ওনারা কিছুই বলেনি। রাতে ঘুমাতে গেলাম। প্রেমা বলল, বাসা থেকে অফিস করা যায় না? গেলেও করবো না, মাথার উপর অনেক চাপ, পরেরটা পরে দেখা যাবে। আমার কলেজ? কলেজ প্রতিদিন করার দরকার নেই, সপ্তাহে 2-3 দিন করবেন। আর আমাকে কল দিয়েন, আমি দিয়ে আসবো। প্রেমা আর কিছু না বলে ঘুমিয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। পরের দিন বাবাকে অফিসে নামিয়ে দিয়ে আমি বাস স্টেশনে গেলাম সানিয়া রহমানকে নিয়ে আসতে। অনেকক্ষণ ওয়েট করার পর ওরা আসলো। ওদের সাথে কোলাকুলি করে গাড়িতে বসে ওদেরকে সরাসরি অফিসে নিয়ে গেলাম। তারপর অফিসের উপরের তলায় ওদের থাকার ব্যবস্থা করলাম। যেহেতু প্রথম দিন, তাই আর ওদের কোনো কাজে না দিয়ে পুরো অফিস ঘুরে দেখালাম আর ওদের কাজ বুঝিয়ে দিলাম। সেদিন ওদেরকে সাথে নিয়ে বাসায় গেলাম, মানে প্রেমাদের বাসায়। ওরা তো বাসা দেখে হা করে তাকিয়ে আছে। গিয়ে আম্মু আর প্রেমার সাথে দ্বিতীয়বারের মতো পরিচয় করে দিলাম। তারপর একসাথে দুপুরের খাবার খেয়ে ওদেরকে নিয়ে বাজারে গেলাম, কিছু জিনিস কিনলাম। এরপর ওদের নিয়ে আবার অফিসে গেলাম। আমি ওদের সবকিছু ঠিকঠাক ভাবে করতে বলে বাবাকে আবার বাসা নিয়ে আসলাম। এরপর আমি আবার ওদের কাছে চলে গেলাম। রাতের বেলা আমি নিজে রান্না করলাম, খেতে বসলাম 3 জন একসাথে। জুয়েল, তোর ভাগ্য অনেক ভালো। কেন? এই যে এত বড় অফিসের চাকরি, বড়লোক মেয়ের সাথে বিয়ে, আবার তুই যেভাবে বলছিস ওনারাও তোর কথা শুনতেছে। ভাবিও অনেক ভালো মনের দেখলাম। তোরা আসল মানুষটাকে দেখছিস, উনি না থাকলে হয়তো কিছুই হতো না। কে? দাদু। দাদুর জন্য এই সব কিছু হয়েছে। আর একটা কথা বলতো, কি? তুই ওই বাসা ছেড়ে আমাদের সাথে কেন থাকবি? সেটা এখন বললেও বুঝবি না, আর কিছুদিন যাক, তারপর বুঝে যাবি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমিয়ে গেলাম। সকালে প্রেমা কল দিল, সে নাকি কলেজে যাবে। আমি রেডি হয়ে ওদের বাসায় গেলাম। ওকে গাড়িতে উঠিয়ে আবার কলেজে নিয়ে আসলাম। কলেজে নামিয়ে দিয়ে আমি আবার অফিসে চলে আসলাম। যাওয়ার সময় বাস চলে যেতে বলেছি, কারণ গাড়ি বাবার কাছেই থাকবে। ওনাকে আজকে বাইরে যেতে হবে, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবে। এভাবে দিন যেতে থাকলো। আমি সানিয়া রায়মান গাদার মতো খাটতে লাগলাম। অন্যান্য কর্মচারীদের বেতন বাড়িয়ে দেবো বলে ওনাদের দিয়েও ডাবল কাজ করতে শুরু করলাম। একদিন দুপুরবেলা আমি সানি ডেস্কে গেছি, ওর কম্পিউটারে নাকি কি যেন সমস্যা হয়েছে। পাশে আয়মনও ছিল। এমন সময় দেখলাম প্রেমা হাতে একটা টিফিন বক্স নিয়ে অফিসে আসলো। বাবাও তো অফিসে নেই, টিফিন কার জন্য? আমার জন্য নাকি? তোরা আমার জন্য কেন আনবে? আর হঠাৎ করে অফিসেই বা আসলো কেন? আস্তে আস্তে সে একেবারে আমাদের সামনে চলে আসলো। ওর আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল। আমি তো পুরোই অবাক। তারপর বললো, সারাদিন শুধু কাজ করলে হবে? ঠিক মতো খেতে হবে না? আমি বড় ধরনের একটা টাস্কি খেলাম। কাহিনী কি? সানি আইমানের দিকে তাকিয়ে দেখি ওরাও হাঁ করে আছে। তারপর প্রেমা আমার হাতটা ধরে আমার রুমে নিয়ে যায়। আমি পুরো সময়টা যেন স্বপ্নের মধ্যে ছিলাম। রুমে গিয়ে আমি তখনও অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি দেখো? আমাকে একটা চিমটি দেন তো। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি, তাই। প্রেমা আমার হাতে একটা চিমটি দিল। উফ, কি হলো? এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো বলছো। তাই বলে এত জোরে দিবেন নাকি? বেশ করেছি। একটা কথা বলার ছিল। কি? হঠাৎ করে এত ভালোবাসে কেন? এত আদরের মানেটা কি? কেন? আমি কি একটু যত্ন নিতেও পারি না? সেটা না যে আপনি আমার নামই শুনতে পারতেন না, আর সেই আপনি আজকে আমার জন্য খাবার নিয়ে আসছেন, বিষয়টা অবাক করার মতো। মানুষ সবসময় একরকম থাকে না। আর আগের সব কিছুর জন্য সরি। আচ্ছা, এখন ওসব কথা থাক। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তারপর আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। প্রেমার নিজের হাতে ভাত বেড়ে দিল আর বলতে থাকলো, জানো, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি আজ। ও তাই নাকি?
আচ্ছা, তাহলে তাড়াতাড়ি দেন। প্রেমা আমাকে ভাত দিল। প্রথম নলার মুখে দিতেই আমার 12টা বেজে গেল। যেমন ঝাল তেমন কড়া, মুখে দেওয়াটাই অনেক কষ্টের। আমি তারপর হাসি মুখে খাচ্ছি। কেমন হয়েছে? অসাধারণ। আমার কেমন যেন মনে হচ্ছে রান্না ভালো হয়নি। খুব ভালো হয়েছে। দেখি আমি একটু খেয়ে দেখি। আমার জন্য এনেছেন, আমি খাবো। না, আমিও একটু খেয়ে দেখি। প্রেমা এক প্রকার জোর করে খেয়ে নিল। খেয়ে চোখ মুখ লাল করে কাশতে থাকলো। আমি তাড়াতাড়ি করে পানির গ্লাসটা ওকে দিলাম। প্রেমা পানি খেয়ে কিছুক্ষণ দম নিল। এত বাজে খাবার অথচ তুমি হাসি মুখে খেয়ে নিচ্ছ, একবার বললেও না? ম্যাম, আপনি এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য রান্নাটা করছেন, এটাই অনেক। এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার। অভিযোগ কেন করবো? প্রেমা কিছু না বলে আমার বাম হাতটা ধরে কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাক রইলো। বুঝতে পারলাম ওর চোখে পানি এসে গেছে। আপনি দুপুরে খাইছেন? আমি অফিসের দারোয়ান চাচাকে দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি আনলাম। তারপর নিজের হাতেই ওকে খাইয়ে দিলাম। আমি ভাবছি প্রেমা হয়তো খাবে না, কিন্তু সে হাসি মুখেই খেয়ে নিল। আমি যখন প্রেমাকে খাইয়ে দিচ্ছি, 2 শালা সানি আর আয়মান বারবার দরজার সামনে এসে তাকাচ্ছিল। যদিও আমি দেখতে পেয়েছি, কিন্তু প্রেমার জন্য কিছু বলতে পারিনি। প্রেমা আরো কিছুক্ষণ থাকলো, আমার সাথে অনেক হেসে হেসেই কথা বললো। মোটামুটি ভালোই লাগছে। বিকেলবেলা কাজ করছি, বারবার শুধু প্রেমার মুখটাই সামনে ভাসতে থাকলো। কি রে শালা, কে? তুই বললি ভাবি তোকে আদর কম করে, এখন তো দেখছি তলে তলে অনেক দূরে এগিয়ে গেছিস। শালা হারামি আমাদের সামনে আসলে নেশা সাজে, মনে হয় কিছুই জানে না। এখন তো সব নিজের চোখেই দেখলাম। এই আমার বউ আমাকে আদর করেছে, তাতে তোদের কি? যা, যে যার ডেস্কে গিয়ে বস, কাজ কর। অনেক কাজ করতে হবে। এভাবেই চলছে আমাদের দিন রাত কাজ। সকাল নেই, সন্ধ্যা নেই, রাত নেই। যখনই সময় পাই তখনই কাজ করতেছি। মাত্র 1 মাসেই ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল। এভাবেই দিন যায়, মাস যায়। দেখতে দেখতে 6টা মাস চলে গেল। মোটামুটি মানে সব লোন শোধ করার মতো টাকা হয়ে গেছে। অন্যদিকে প্রেমা আর আমার সম্পর্কটা আগের চেয়েও বেশি ভালো হয়ে গেছে। যে প্রেমা আমাকে দেখতেও পারতো না, আর সে এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না। যদিও আমি অফিসে থাকি, কিন্তু মনটা ওর কাছেই থেকে যায়। সেও মাঝে মধ্যে অফিসে আসতো, আমাকে দেখে যেত। ট্রেনেতে আব্বু আম্মুর সাথে সারাদিনই কথা বলতো। আজকে বিকেলে আমি ব্যাংকের লোকদেরকে বাসায় আসার জন্য বললাম। ওনারা বাসায় আসলো। বাবা আমাকে কল দিয়ে বাসায় আসতে বললো। আমি সানিয়া আর আয়মানকে সাথে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি ওনারা সবাই আছে। আমি গিয়ে সোফায় বসলাম। ব্যাংকের একজন লোক বলল, স্যার, আপনার মনে আছে আজ থেকে 6 মাস আগে আমরা আপনাদের কোম্পানি দখল করার পদক্ষেপ নিয়েছিলাম? পরে আপনি মোট টাকার উপরে 5% কমিশন সহ সব টাকা 6 মাসের মধ্যে দিবেন বলেছিলেন। জি মনে আছে, আর সেজন্য আপনাদের এখানে নিয়ে আসছি। আমি ব্যাগ থেকে ব্যাংকের একটা চেক বের করলাম। তারপর ওনাদের বললাম, আপনাদের সবগুলো ডকুমেন্টস বের করেন অ্যান্ড আমাদের কাগজপত্র যা আছে সব দিয়ে দেন। বাবা এখানে একটা সাইন করে দেন। বাবা চেকটাতে সাইন করে দিল। তারপর চেকটা হাতে নিয়ে ওনাদের দিলাম। এই নেন, এখানে আপনাদের সবগুলো টাকা আর 5% কমিশন আছে, বুঝেন। ওনারা সবকিছু বুঝে নিল। তারপর আমাদের কাগজপত্রগুলো সব ফিরিয়ে দিল। ধন্যবাদ আপনাদের আমাকে 6 মাস সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ কথা দিয়ে সঠিক সময়ে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এরপর ওনারা চলে যায়। প্রেমা গিয়ে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসলো। তারপর আমরা উঠে চলে আসবো। এমন সময় প্রেমা বলল, আজকে থাকা যায় না? আরো কিছু কাজ আছে, সেগুলো সেরে নেই তারপর। জুয়েল বাবা, একটা কথা বলতাম। বলেন। কালকে একটু সকালে বাসায় আসিও, আমি আর প্রেমা অফিসে যাব। প্রেমার কি কোনো কাজ আছে? সেটা না হয় পরে দেখা যাবে, তুমি একটু কষ্ট করে আসিও। আচ্ছা বাবা, আসবো। আমরা অফিসে চলে গেলাম। রাতের বেলা রান্না করতেছি। আমি বললাম, ভাবছি আম্মু আম্মুকে ঢাকায় নিয়ে আসবো। কেন, ওখানে কি সমস্যা? সমস্যা না, আমি ছাড়া তো আর ওদের দেখার মতো কেউ নেই। ওনাদের সাথে না রাখলে কাকে রাখবো? এখন কি তোর শ্বশুরের বাসায় রাখবি নাকি? তুই পাগল নাকি? আমি কি কাপুরুষ যে নিজের বাবা মাকে শ্বশুরের বাসায় রাখবো? আমার এত এখন একটা খুঁটি হয়েছে, আলাদা বাসা নেবো। ওখানে আব্বু আম্মু আর প্রেমা থাকবে। প্রেমা কি রাজি হবে? অবশ্যই হবে। প্রত্যেক মেয়ে চায় বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে। আমি এখন একটা ভাড়া বাসা নেব। যদি কখনো আল্লাহ আমাকে টাকা দেয়, তখন না হয় নিজেই বাসা নেব। এটাই ভালো। একটা সত্যি করে কথা বলতো, কি? তুই এতদিন প্রেমাদের বাড়িতে থাকিসনি কেন? শোন তাহলে, প্রথমত কোম্পানি রক্ষা করার জন্য এখানে চলে আসছি, যাতে করে দিন রাত কাজ করতে পারি। দ্বিতীয়ত আমি আগে ওনাদের ড্রাইভার ছিলাম, তাই ওখানে ছিলাম। এখন আমি ওনাদের জামাই, আর আমার নিজস্ব একটা পার্সোনালিটি আছে। ঘর জামাই থেকে কাজ করা আমার দ্বারা হবে। আমি ভাদাইম্মা যে ঘর জামাই থেকে কাজ করবো। তোদের আরো একটা কথা বলা হয়নি। কি? দাদু মারা যাওয়ার সময় সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে, এমনকি বাড়িও। তাহলে তো বাড়ির মালিক তুই। তাহলে ওখানে থাকতে সমস্যা কোথায়? দেখ, আমি জানি বাসার মালিক আমি, কিন্তু ওই বাসা প্রকৃতপক্ষে আমার না। আর আমার ওনাদের বাড়ি গাড়ি কোনো লোভও নেই। ওনাদের সম্পদ ওনাদেরই জন্য থাকুক। ওরা কি জানে দাদু তোকে সবকিছু লিখে দিয়ে গেছে?
না, আর জানাবোও না। জানালে অনেক কষ্ট পাবে, হয়তো দাদুকে বদদোয়া দেবে। আমি চাই না আমার জন্য দাদুর উপর কোনো বদদোয়া যাক। যদি কখনো জেনে যায়? তোরা ছাড়া আর কেউই জানে না, আশা করি তোরা কখনো বলবি না। জানার আর কোনো চান্স নেই। ওকে, এসব কথা বাদ দে, খেতে চল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে প্রেমাদের বাসায় গেলাম, গিয়ে দেখি বাবা রেডি হয়ে বসে আছে। আমি যাওয়ার পর বাবা, প্রেমা এখনো ওঠে নাই? উঠেছে, ও রেডি হতে গেছে, আসো আমরা নাস্তা করে নিই। প্রেমা অসুখ। ও খেয়েছে। তারপর খেয়ে দিয়ে বাইরে গাড়ির কাছে গেলাম। ওখানে ভাবতেছি এই গাড়িটাই আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর প্রেমা বের হয়ে আসলো, সেই বিয়ে নীল শাড়িটা পরে। আমি হা করে তাকিয়ে আছি। প্রেমা আমার মুখের সামনে এসে একটা চুড়ি দিল। তারপর আমি বাস্তবে ফিরে আসলাম। এভাবে তাকিয়ে থাকলে মুখে মশা মাছি ঢুকে যাবে, টেরও পাবে না। ছোটখাটো একটা লজ্জা পেলাম। তারপর বাবা আসলো, উনি পিছনে গিয়ে বসলেন আর প্রেমা আমার সাথে। তারপর অফিসে গেলাম, বাবা সবাইকে ডেকে হলরুমে নিয়ে গেলেন। কি হতে যাচ্ছে কিছুই বুঝতেছি না। সবাই একসাথে বসলো, আমি আর প্রেমা বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। আপনারা জানেন আমাদের কোম্পানি কিছুদিন ধরে একটা ক্রাইসিসের মধ্যে ছিল। আল্লাহর শেষ রহমতে আমরা সেই ক্রাইসিস থেকে উঠতে পেরেছি, আর এর পেছনে একজনের হাত রয়েছে। সে হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই, এই কোম্পানির সক্রিয় লিডার। আমারও মোটামুটি বয়স হচ্ছে, সারা জীবন বাবাই এই কোম্পানি দেখাশোনা করেছে। এই অল্প কিছুদিন আমি দেখতেছি। আমি মনে করি আমার থেকে জুয়েল ভালো দেখাশোনা করতে পারবে। যদি জুয়েল কোম্পানির দায়িত্বটা নেয় তাহলে আমি অন্তত শেষ বয়সে একটু রেস্ট নিতে পারবো। আজ থেকে এই কোম্পানির প্রধান আমি জুয়েলকে ঘোষণা করলাম। জুয়েল, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের সফলতার পিছনে আমি ছাড়া অনেকের হাত রয়েছে। প্রথমত দাদু, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর আমার দুই বন্ধু, যারা না থাকলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারতাম না। ওরা 5 মাস চাকরি করে একটা টাকাও আমার থেকে নেয়নি। ধন্যবাদ ওদেরকে, ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কোম্পানির একজন কর্মকর্তা হয়ে থাকতে চাই। আসল মালিক বাবার প্রেমাই থাকবে, ওরাই দেখাশোনা করবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর হাতে। আপনারা নিজের মতো করে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সাথে হ্যান্ডশেক করে আমি আমার রুমে গেলাম। একটু পর প্রেমা আসলো। আসতে পারি স্যার? জি ম্যাম, আসুন। আপনার অফিস, আপনি না আসলে কে আসবে? তারপরেও আমাদের বস আপনি, অনুমতি তো নেওয়া লাগবে। কিছু বলবেন? এবার বাসায় চলো, সব তো হয়েছে। কিছুই হয়নি, এখনো অনেক কাজ। আবার কি? আপনাকে বউ সাজিয়ে নিজের বাসায় নিয়ে যেতে হবে। আর কত বাবার বাসায় থাকবেন? কি? আমি ফেনীতে চলে যাব নাকি? আমি কি একবারও বলেছি সে কথা? আব্বু আমাকে ঢাকাতে নিয়ে আসবো। ও, তাহলে তো ভালো। সবগুলো আব্বু আম্মু একসাথে থাকবে, আমরা সবাই একসাথে থাকতে পারবো। জি না, ওনারা আলাদা বাসায় থাকবে। আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকবেন, আর মাঝে মধ্যে বাবার বাসায় বেড়াতে যাবেন। ও তাই? হুম। এত কষ্ট করার জন্য আপনাকে তো একটা উপহার দিতেই হয়। কি উপহার? এমন কিছু তো নিয়ে আসিনি, তবে এমন কিছু দেব যেটা এর আগে কেউ আপনাকে দেয়নি, অ্যান্ড আমিও কাউকে দিইনি। ও তাই নাকি? তো দেন দেখি আপনার সেই মহামূল্যবান উপহার। প্রেমা এদিক ওদিক তাকিয়ে আমার দিকে আসতে লাগলো। কি ব্যাপার, আপনি এত কাছে আসছেন কেন? উপহার নেবেন না? তাই বলে এত সামনে? এটা কিন্তু অফিস, কেউ দেখলে প্রবলেম হবে। প্রেমা অনবরত আসতে লাগলো আর আমি পিছিয়ে যেতে লাগলাম। তারপর সে আমার কলারটা ধরে একটা টান দেয়। তারপরে এমন সময় সানি এসে বললো, মে আই কামিং স্যার? প্রেমা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দেয়। যাক বাবা, বাঁচা গেল। প্রেমা হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। কিরে শালা, সবসময় রোমান্টিক মুডে থাকিস কেন? কই দেখলি সব সময়? যাও, একটা চান্স ছিল, তুই এসে সব বরবাদ করে দিলি। বল কি হয়েছে? স্যার বলতেছে আজকে সবাইকে ছুটি দিয়ে দেওয়ার জন্য। এমনিতেই দিয়ে দেওয়ার চিন্তা মাথায় ছিল, বিকেলে এক জায়গায় যাব। কোথায় যাবি? সেটা পরে দেখবি। আইমান কই? স্যারের সাথে আছে। আচ্ছা চল। তারপর আমি আর সানি বাইরে গেলাম। বাবা দাঁড়িয়ে আছে, আমি ওনাকে গাড়িতে তুলে দিলাম। প্রেমা লজ্জায় লাল হয়ে আছে, আমার দিকে একবারও তাকায়নি। অফিস ছুটি দিয়ে উপরে চলে আসলাম। পরিচয় খেয়ে দিয়ে বিকালে 3 জন বের হয়ে গেলাম বাসায় খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো ভালো বাসা পাচ্ছিলাম না। অবশেষে একটা পেলাম, ভাড়া বেশি। তারপর নিয়ে নিলাম, কারণ বাসা প্রেমাদের বাসার প্রায় কাছেই। এখানে বাসা নিলে প্রেমা ইচ্ছা মতো ওর বাসায় যাওয়া আসা করতে পারবে। আর আব্বু আম্মুও যাবে, ওনারাও আসবে যাবে। মোটামুটি ভালোই হবে। আর ওনাদের যেহেতু ছেলে নেই, আমি ওনাদের দেখাশোনা করতে পারবো। 2 মাসের অগ্রিম ভাড়া দিয়ে সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম। রাতের বেলা প্রেমাদের বাসায় গেলাম, হুট করেই চলে গেলাম, কোনো কল না দিয়ে। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আমার এসে দরজা খুলে দিল। আমি সালাম দিয়ে ভেতরে গেলাম, দেখলাম বাবা বসে বসে টিভি দেখতেছে। আমি গিয়ে সালাম দিয়ে ওনাদের পাশেই বসলাম। কি ব্যাপার জুয়েল, হঠাৎ করে চলে আসলে, কোনো প্রবলেম? আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আমি কালকে একটু ফেনীতে যাব। কেন, কোনো সমস্যা নাকি? না, সমস্যা না।
সে কি ওনারা থাকতে চাইলে সারা জীবন এই বাসায় থাকবে, ভাড়া বাসার কি দরকার? আসলে আমি নিজেই চাচ্ছি না ওনারা এখানে আসুক, আলাদা বাসা নিলে ভালো হবে। আপনারাও যাবেন, ওনারাও আসবে, আন্তরিকতা আরো বাড়বে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয়। খেয়ে এসেছো? না, এখনো খাইনি। চলো একসাথে খাবো। তারপর আমি, বাবা, আব্বা আর প্রেমা একসাথে খেয়ে নিলাম। প্রেমা বারবার আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। চুপচাপ খেয়ে নিলাম। প্রেমা আমার আগেই খেয়ে রুমে চলে গেল। আমি কিছুক্ষণ পর রুমে গেলাম, দেখলাম সে আয়নার সামনে বসে সাজছে। বাহ, কাহিনী কি? এত রাতে সাজছে আমার জন্য নাকি? ভাবতেই তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমি গিয়ে একটা কাশি দিলাম, সে আমার দিকে ফিরে তাকালো। কি ব্যাপার, হঠাৎ তো সাজুগুজু কার জন্য? আছে একজনের জন্য। আমাকে বলা যায় না? বলার কি দরকার, বুঝে নিলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি সাজান, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় আবার? বাসায়, সানিয়া ম্যানের কাছে। আজকে রাতটা থেকে গেলে হয় না? থেকে গেলে লাভ কি হবে শুনি? সকালে না পাওয়া জিনিসটা এখন দিব। তাই নাকি? হুম। বাট আমি তো নেবো না। কেন? আমাদের বিয়েটা আবার হবে, বাসর হবে, তারপর না হয় যা দেওয়ার দিবেন। বুঝলাম না, বিয়ে আবার হবে মানে? বিয়ে তো হয়ে গেছে। সেটা সবাই জানে, বাট আমাদের দুজনের সম্পর্ক তো হাজবেন্ড ওয়াইফের মতো ছিল না। আর বাসর ঘর নিয়ে সবার একটা ড্রিম থাকে, আমারও ছিল, একটাও পূরণ হয়নি। তার মানে আমরা আবার বিয়ে করব, বাসর হবে, এই তো? হুম। আর আব্বু আম্মু ছিল না, এবার আব্বু আম্মুও থাকবে। আচ্ছা, সেটা না হয় হবে। আচ্ছা, কালকে আমাকে নিয়ে যাবে কোথায়? ফেনীতে। আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে। লাভ নাই, আমি নিয়ে যাব। কেন কেন? আপনি বসে যে আব্বু আম্মুর সামনে যাবেন এর আগে। প্রেমা মন খারাপ করে রইলো। আমি গিয়ে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় প্রেমা বললো, এই কি করো? ঘুমাবো। নিচে কেন? বাসরের পর না হয় একসাথে ঘুমাবো। এত ঢং করতে হবে না, ওপরে ঘুমাও। প্রয়োজনে মাঝখানে একটা বালিশ দিও। কি আর করা, খাটে গিয়ে ঘুমালাম। একটু নার্ভাস ফিল হচ্ছে, মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমারও ইচ্ছে করছে প্রেমিকে জোরে ধরে ঘুমাতে, কিন্তু প্রথমে সে আমার সাথে যেগুলো করছে সেগুলো শাস্তি দিচ্ছে। ভালোবাসার মানুষের জন্য এই ছোট ছোট শাস্তিগুলোই যথেষ্ট। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রেমা আমাকে জোরে ধরে ঘুমিয়ে আছে, বালিশটা নিচে পড়ে আছে। আমার গালটা কেমন যেন একটু আঠালো হয়ে আছে। বুঝতে বার পেল না কালকে রাতে প্রেমা আমাকে, থাক বলবো না। প্রেমার ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম, ভালোই লাগছে। ফ্যানের বাতাসে চুলগুলো মুখের উপর চলে আসছে। আমি চুলগুলো সরিয়ে দিয়ে ছোটখাটো কয়েকটা আদর দিলাম। তারপর আমিও জড়ি ধরে শুয়ে পড়লাম। উঠতে মন চাইছে না। কিছুক্ষণ প্রেমা নিজে থেকে জেগে গেল, উঠে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলো, তারপর নিজেকে আস্তে করে সরে নিল। ও ভাবছে আমি হয়তো কিছুই জানি না। একটু দূরে গিয়ে বালিশটা নিয়ে এসে খাটের মাঝখানে রেখে আমাকে ডাক দিল। আমিও কিছুক্ষণ চুপ থেকে তারপর উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে গেলাম রেডি হতে, কারণ এক্ষুনি ফেনে চলে যাব। প্রেমা এসে আমাকে শার্ট পরে দিল, চুল আশ্রয় দিল। ভালোই লাগছে, নিজেকে আজ সত্যি একটা বর মনে হচ্ছে। রেডি হওয়া শেষ, এমন সময় প্রেমাকে বললাম, ওই দেখো তোমার পিছনে একটা বড় তেলাপোকা উড়ে আসছে। প্রেমা একটা চিৎকার দিয়ে দৌড়ে এসে আমাকে জোরে ধরে। কিছুক্ষণ জোরে ধরে রাখার পর আমি বললাম, হয়েছে, এবার ছাড়েন, কিছুই ছিল না। মানে কি? তাহলে আমার সাথে এমন করলে কেন? জানো না আমি তেলাপোকা অনেক ভয় পাই। তোমাকে জোরে ধরতে ইচ্ছে করছিল, যদি তোমাকে বলতাম তুমি লজ্জা পেতে, আর আমি তো আরো বেশি পেতাম। তাই একটু টেকনিক খাটিয়ে ইচ্ছাটা পূরণ করে নিলাম। তুমি খুব খারাপ। আমি আর কিছু না বলে ওর কপালে একটা আদর দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে এসে বাবার আমাকে সালাম করে গাড়ি নিয়ে রওনা দিলাম ফেনের দিকে। সময় কম থাকায় সানিয়া রায়মানকে কল দিয়ে সব বললাম। ফেনের দিকে যাচ্ছি, রাস্তায় পুরোটা পথ প্রেমা বারবার কল দিয়ে কথা বলছিল, কতদূর গিয়েছি, কি খেয়েছি, এগুলোই। দুপুরের আগেই ফেনীতে চলে গেলাম। আব্বু আম্মু আমাকে দেখে একটা টাস্কি খেলেন, কারণ কাউকে কিছু না জানিয়ে চলে আসছি। ওনাদের ঢাকা যাওয়ার কথা বললাম, কিন্তু কিছুতেই রাজি না। অনেক কষ্ট করে বুঝলাম, কিন্তু শুনতেই রাজি নয়। পরে প্রেমাকে দিয়ে ওনাদের কল করে কান্নাকাটি করতে বললাম। যাক, কাজ হয়ে গেছে। আব্বু আম্মু রাজি হয়েছে। সেদিন আর ঢাকা ব্যাক করা হয়নি, রাতে বাড়িতেই থেকে গেলাম। পরের দিন একটা ট্রাক ভাড়া করে প্রয়োজনীয় কিছু জিনিস ট্রাকে তুলে নিলাম। তারপর আব্বু আম্মুকে গাড়িতে বসিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকা যেতে যেতেই প্রায় দুপুরের পর হয়ে গেছে। আমরা একটা হোটেলে খেয়ে নিলাম। সবগুলো মালামাল নিয়ে বাসার সামনে রাখলো। নতুন বাসা, তাই সবকিছুই নতুন করে সাজাতে হবে। আমি আব্বু আম্মুকে নিয়ে প্রেমাদের বাসায় চলে গেলাম। ওনাদের দেখে তো প্রেমা আর ওর আব্বু আম্মু মহা খুশি। আমি ওনাদের নামে দিয়ে নতুন বাসায় আসলাম। তারপর আমি, সানি, আয়মান মিলে পুরো বাসাটা সাজালাম। প্রেমাকে কল করে বললাম আমাদের আবার বিয়ের কথা, ওর আব্বুকে বলতে, আমাদের দিয়ে আমার আব্বু আম্মুকে রাজি করাতে। সে প্রথমে রাজি ছিল না, পরে রাজি হলো। রাতের বেলা আমি প্রেমাদের বাসায় গেলাম, দেখলাম আব্বু আম্মু আর ওনারা সবাই বসে বসে গল্প করছে। আমি যাওয়ার কিছুক্ষণ পর প্রেমার বাবা আব্বুকে বললো, বিয়া সাহেব, একটা কথা বলতাম। জি বিআই বলেন। বলছিলাম কি, ওদের বিয়ের সময় তো আপনারা ছিলেন না, আর ওদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্টের মতো ছিল। সবাই তখন অনেক টেনশনে ছিল।
বিয়েকে বিয়ের মতো মনে হয়নি, তাই বলছিলাম কি যদি ওদের বিয়েটা আবার দেওয়া হয় কেমন হয়? আবার বিয়ে? কালেমার তো পড়া আছে, শুধু অনুষ্ঠানটা আবার হবে আর কি। আমার মেয়ের অনেক ইচ্ছে ছিল তাই বললাম। তুই কি বলিস? আপনারা যেটা ভালো মনে করেন। এদিকে তো আমার ভেতরে লাড্ডু ফুটতেছে। যাই হোক, সবাই রাজি হয়ে গেল। আগামী শুক্রবারেই অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করা হলো। আমি অনেক এক্সাইটেড ছিলাম, সাথে প্রেমা। আমি প্রেমাদের বাসা থেকে চলে আসলাম। এসে সানিয়া রায়মানকেও পুরো বিষয়টা বললাম। ওরাও অনেক খুশি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ কালকে সবাই শপিং করতে যাবে। অবশেষে ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। সকালে ঘুম ভাঙলো প্রেমার রাগি চেহারাটা দেখে। প্রেমা সেলোয়ার কামিজ করোনাটা কোমরে পেঁচিয়ে আমার দিকে রাগি ভাবে তাকিয়ে আছে। সানি আর রায়মান এর আগেই গায়েব হয়ে গেছে। প্রেমা দরজাটা লাগিয়ে দিয়ে আমার দিকে আসতে লাগলো। তারপর আমার সামনে এসে আমার কলারটা ধরে, ওই কুত্তা, গতকাল তুই আমাকে না বলে চলে আসলি কেন? জানিস আমি কতবার তোকে কল দিয়েছিলাম? সো সরি ম্যাম, আমার খেয়াল ছিল না। খেয়াল থাকবে কি করে? আমি তো এখন পুরনো হয়ে গিয়েছি। সরি, আর হবে না, চলেন এখন। কোথায়? কেন আপনি জানেন না আজকে আমরা শপিং করতে যাব? কই, আব্বু আম্মু তো আমাকে কিছু বলেনি। বলবে কিভাবে? আপনি তো কাউকে না বলে এখানে চলে আসছেন। কখন যাব? এই তো এক্ষুনি। আপনি কি আর বাসায় যাবেন? আমি ঘুম থেকে উঠেই এখানে চলে আসছি। গিয়ে ফ্রেশ হয়ে রেডি হব, তারপর বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাসায় চলেন। ওকে চলো। তারপর বের হয়ে প্রেমাদের বাসায় গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ বাবার সাথে কথা বললাম। তারপর প্রেমা রেডি হলো। তারপর বের হলাম। আসার সময় আমার আব্বু আম্মুকে বাসা থেকে নিয়ে নিলাম। তারপর সবাই মিলে শপিং মলের দিকে রওনা দিলাম। সানি আর আইমানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আগে থেকে চলে আসছে। কিছুক্ষণ পর আমরাও পৌঁছে গেলাম। আমি গাড়ি পার্কিং করে রেখে ওনাদের সাথে ভিতরে গেলাম। প্রথমে প্রেমার জন্য কেনাকাটা শুরু। সে আগের মতো এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। অনেক কষ্টে কয়েকটা দোকান ঘোরার পর প্রেমার জন্য শাড়ি কেনা হলো। এবার 2 বেআই আর 2 বেআইনের জন্য জামা কাপড় কেনা হলো। সবার শেষে আমার জন্য প্রেমার শাড়ির সাথে ম্যাচিং করে শেরওয়ানি নিলাম। সানি আইমানের জন্য আমার সাথে কালার ম্যাচ করা পাঞ্জাবি নিলাম। তারপর সবাই মিলে বাইরে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসায় চলে গেলাম। পরের দিন সকালে বের হয়ে কিছু কার্ড বানিয়ে নিলাম। এগুলো সানি আর আইমান সবাইকে দিয়ে আসলো। বিকেল বেলা থেকে ডেকোরেশনের মালামাল আসতে শুরু করলো। আব্বু অনেক এক্সাইটেড, নিজের ছেলের বিয়ে বলে কথা, সবকিছুই তদারকি করছে। দুটো বাড়ি খুব সুন্দর করে সাজানো হলো। তবে একটা প্যাঁচা লেগে গেছে, সেটা হচ্ছে বাবা মানে প্রেমার আব্বু চাইছে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের বাসাতেই হবে, মানে বর কনে একসাথে গায়ে হলুদ দিবে। আমার আব্বু আপত্তি জানালো, বর আর কনে তো একসাথে হলুদ হয় না। অবশেষে আব্বু রাজি হলো, প্রেমাদের বাসাতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। গায়ে হলুদের দিন সকাল থেকে মেহমান আসতে শুরু করলো। সবাইকে আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম। সানি আয়মান অনেক ব্যস্ত, কারণ সবগুলো কাজ ওদের ঘাড়ের উপর দিয়ে দিয়েছি। গতবার যখন এইভাবে অনুষ্ঠান হয়েছিল সবকিছু আমার কাঁধেই ছিল। এবারও নাই যে তা না, তবে আগের মতো না আর কি। আজকের এই দিনে দাদু থাকলে আর কোনো কথাই ছিল না। হয়তো দাদুর থেকে বেশি খুশি আর কেউ হতো না। সন্ধ্যা থেকে 2 বাড়ি আলোয় আলোকিত। আমি আব্বু আম্মু প্রেমাদের বাসে চলে গেলাম, কারণ গায়ে হলুদ ওখানেই হবে। গিয়ে দেখলাম সানি আর আয়মান প্রেমার বান্ধবীদের সাথে হাসাহাসি করতেছে। আমি ইশারায় ডাক দিলাম, কি রে, সবসময় ডাকাটা কি কেন? দেখতেছিস না একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি। দেখতেছি কেমন ইম্পর্টেন্ট, চল কাজ আছে। আবার কি কাজ? আমানকে নিয়ে যা, আমি যেতে পারবো না। সেও যাবে, তুইও চল। সানির চেহারা পুরো কালো হয়ে গেছে। এই শালা মেয়ে দেখলে আর হুঁশ থাকে না। ওদের দুজনকে নিয়ে দাদুর কবর জিয়ারত করতে যাবো। এমন সময় প্রেমা কল দিয়েছে। এই কই তুমি? এই তো এক জায়গায় যাচ্ছি। আমাদের পার্লারে দিয়ে আসতে হবে তো, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। আজব, আমি কেন দিয়ে আসবো? বড় কখনো দিয়ে আসে? আগে তো তুমিই দিয়ে আসছো। আগে তো ড্রাইভার ছিলাম, এখন তো বর। আমি এত কিছু বুঝি না, আমাদের দিয়ে আসো। কি আর করা, ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদেরকে পার্লারে দিয়ে আসলাম। সানি আর আয়মান যাওয়ার জন্য অনেক লাফালাফি করছে। গাড়িতে জায়গা না থাকায় ওদের যাওয়া আর হলো না। ওদের দিকে এসে কিছু কাজ করলাম। কাজ বলতে আমি নিজেই রেডি হয়ে নিলাম, সাথে কিছু বিরিয়ানি খেলাম। সেই বিকাল থেকে কিছু খাইনি। খাওয়া দাওয়া শেষ করে অফিসের কলিগদের সাথে কথা বলছি। এমন সময় প্রেমা আবারও কল দিয়ে যেতে বলে। তারপর গিয়ে ওদের নিয়ে আসলাম। আমি মনে হয় একমাত্র বর যে কিনা নিজের বউকে পার্লারে দিয়ে আসছে, আবার নিয়েও আসছে, তাও হলুদের দিন। ওদেরকে বাসায় নামিয়ে দিয়ে সানি আয়মানকে নিয়ে দাদুর কবর জিয়ারত করতে গেলাম। যাওয়ার পর থেকে একের পর এক কল আসছে। চেক করে দেখি আব্বু আম্মু সবাই কল দিচ্ছে। তাড়াতাড়ি করে জিয়ারত শেষ করে বাসায় গেলাম। সবাই বসে আছে হলুদের জন্য। প্রেমা আগে থেকে স্টেজে বসে আছে, আমি গিয়ে ওর পাশে বসলাম। ওই কই ছিলি? জানিস আমি কত টেনশনে ছিলাম? কেন, টেনশনের কি আছে? আমি ভাবছি তুই কোথাও চলে গিয়েছিস। কোথায় গিয়েছিলি? দাদুর সাথে একটু কথা বলে আসলাম, নাহলে আবার রাগ করবে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো, হয়তো এমনটা হবে ভাবিনি। তারপর আমাদের হলুদ দেওয়া শুরু হলো। আব্বু আম্মু আসলো, আমাকে হলুদ দিল, সাথে প্রেমাকেও। আবার প্রেমার আব্বু আম্মু আসলো, আমাকে আর প্রেমাকে হলুদ দিল। এক ঢিলে 2 পাখি।
এভাবেই সবাই হলুদ দিতে আসলো। হলুদ দেওয়া, ছবি তোলা, বাকি রইলাম আমরা দুজনকে হলুদ দেওয়া। প্রেমাকে ইশারা দিয়ে আম্মু আমাকে হলুদ দিতে বললো। প্রেমা কিছুক্ষণ অফ থেকে হালকা একটু হলুদ নিয়ে আমাকে মাখিয়ে দিল। আমি সানিয়া আয়মানের দিকে তাকালাম, দেখলাম ওরা ইশারা দিয়ে বলতেছে পুরো বাটি ওর গায়ে দিয়ে দেওয়ার জন্য। তারপর আমি প্রথমে অল্প একটু নিয়ে ওর গায়ে মাখিয়ে দিলাম। সানি দৌড় দিকে এসে আমাকে পুরোটা মাখিয়ে দিল। আমার মুখ থেকে নিয়ে প্রেমাকে মাখিয়ে দিল। প্রেমার বান্ধবীরা এসে সানি আর আয়মানকে লাগাতে শুরু করলো। বিআইবিএনরা আর বাকি রইল না। এই সব করতে করতে রাত 3টা বেজে গেল। যে যার যেমন গিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন 11টা বাজে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে আমাদের বাসায় চলে গেলাম। ওখানে গিয়ে রেডি হতে লাগলাম। প্রেমা ওর বান্ধবীদের নিয়ে একাই পার্লারে গেল। দুপুরের আগে সানি আয়মানকে প্রেমাদের বাসায় পাঠালাম। সব মেহমানকে গাড়িতে উঠিয়ে সেন্টারে পাঠিয়ে দেওয়ার জন্য বলেছি। ওরা ওখানে গিয়ে ওনাদের কমিউনিটি সেন্টারে পাঠালেন। সবাইকে পাঠানোর শেষে ওরা আমার কাছে আসলো। তিনজনে একসাথে রেডি হলাম। সেম ড্রেস থাকার কারণে তিনজনকেই সুন্দর দেখাচ্ছে। যাই হোক, রেডি হয়ে আমরা কমিউনিটি সেন্টারে গেলাম। আব্বু আম্মুকেও পাঠিয়ে দিলাম। আমরা যেতে যেতে প্রায় 2টা বেজে গেল। গিয়ে দেখি সবাই বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম। আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাই একসাথে খেলেন। প্রেমা আমার পাশেই বসছে। কোনো কিছু না ভেবে আমি ওকে খাই দিলাম। যদিও বিয়ে বাড়িতে এটা কখনো হয় না। তারপর আমি ওরে খাই দিলাম। প্রেমা আমাকে খাই দিল। ও লজ্জায় শেষ। খাওয়া দাওয়া শেষে ছবি তোলার কাজ শেষ হলো। যেহেতু আগেই কালেমা পড়া আছে সেহেতু নতুন করে আর পড়ার দরকার নেই। অনুষ্ঠান শেষে প্রেমাকে বরের মানে আমার গাড়িতে উঠিয়ে দেওয়া হলো। ও ওর আম্মুকে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো। তারপর গাড়িতে গিয়ে বসলো। আমি ওর পাশে গিয়ে বসলাম। গাড়ি স্টার্ট দিল, চলতে শুরু করলো। কি ব্যাপারে, কান্না করলি কেন? ওনাদের ছেড়ে চলে আসছি, কান্না করবো না? কান্নার কি আছে? সেটা তুমি বুঝবা না। আচ্ছা, এখন আরেকবার কান্না করতো। কেন? করো দেখি। কান্না করলে তোমাকে কিউট দেখায়। তাই না? হুম। রাতের বেলা তোমার কিউট গিরি দেখাবো। কে কাকে দেখায় সেটা তখন দেখা যাবে। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। তারপর প্রেমাকে বাসর ঘরের রুমটাতে নিয়ে বসানো হলো। এবারের বাসর ঘরটা সানি আর আয়মান সাজিয়েছে। রাতের বেলা আমি, সানি আর আয়মান সাথে বসে আছি। জুয়েল দোস্ত, আমার একটা উপকার কর না। কি হয়েছে তোর? তুই তো শুভ কাজ করে ফেললি। তো ভাবির বান্ধবী তমা আছে না? কি হয়েছে তোমার? আর না, কি হবে, বলছিলাম কি তোমাকে আমার অনেক ভালো লাগে। ওর সাথে আমাকে সিস্টেম করে দে না। শালা, আমি আগেই বুঝতে পেরেছি তুই এমন কিছু একটা করবি। এই শোন না, তোর আবার কি হলো? ওই নাদিয়া মেয়েটা আছে না? আমি সানি অবাক হয়ে ওর দিকে তাকালাম। নাদিয়ার কি হয়েছে? নাদিয়া মনে হয় আমাকে পছন্দ করে। তোকে করে নাকি তুই করস? আরে একটা হলেই হবে। শালারা, বিয়ে আমার আর তোরা দুইজন প্রেম ঠিক করে ফেললি। দোস্ত, আমাদের দুজনকে সিস্টেম করে দে ভাই। আমি কিভাবে করব? তুই ভাবির সাথে কথা বললে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমার সময় আবু আমার ছাদে আসলো। কি রে, তুই এখনো ছাদে? ওদের সাথে একটু কথা বলছিলাম। যা নিচে যা, প্রেমা বাবা কল দিয়েছিল। ও, আয় নিচে আয়। এবার আব্বু চলে গেল। আচ্ছা থাক তোরা, আমি যাই। আজকে করবি কি? যেটার জন্য এতকাল অপেক্ষা করে বসে আছিস। তোর শালারা, তোরা একটু ভালো কথা বলবি সেটা না, বলে উল্টা পাল্টা কথা বলিস। আচ্ছা যা, আর বলবো না। লাস্ট একটা কথা শুন। কি? বিড়ালটা অনেকক্ষণ ধরে মারিস, জমা নিয়ে মারবি, আর কোনো কিছু দরকার পড়লে জাস্ট কল মি। যা হারামি। ওরা দুজনে হাসতে লাগলো। আমি নিচে চলে আসলাম। সে দরজার সামনে দাঁড়ালাম। নিজের রুম, তারপর একটু ভয় লাগছে। ভয়ে ভয়ে দরজাটা খুলে ভেতরে গেলাম। তারপর দরজাটা লাগিয়ে দিলাম। আমি যাওয়ার পর প্রেমা এসে সালাম করে আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। কি হয়েছে, তুমি দূরে বসছো কেন? এমনি একটু সমস্যা। কি হয়েছে? আমি তোমার কাছে যেতে পারবো না, তোমাকে স্পর্শ করতে পারবো না। মানে কি সবের, কি বলছো? কি হয়েছে তোমার? কথা বলো না কেন? কি, আজকে দুপুরেই তো ভালো ছিলে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে। ওকে, এটা কোনো ব্যাপার না। তাই বলে কি দূরে থাকবা নাকি? আমি এখন অপবিত্র। কে বলছে? এটাই সত্যি। আরে না, তুই একটা কমন বিষয়। অপবিত্রের কিছু নাই, শুধু নামাজ পড়তে পারবে না, আর সবকিছু পারবে। তোমাকে আবারও কষ্ট দিলাম। আরে না, এদিকে আসো। তারপর প্রেমা কিছুক্ষণ বসে থেকে আমার পাশে এসে বসলো। আমি ওরে বললাম এ রাতে নামাজ পড়ে দোয়া করতে, কিন্তু তুমি তো পড়তে পারবে না। আমি পড়ছি, তুমি আমার পিছনে বসে শুধু দোয়া করবে। তারপর আমি নফল নামাজ পড়ে নিলাম। আমাদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। এরপর প্রেমা আর আমি পাশাপাশি বসলাম। ছাদে যাবে? চাঁদ দেখবো। চলো, কি আর করার। আমি তো ভাবছি আজকে রাতে অনেক কিছু হবে, কিন্তু ভাগ্যটাই খারাপ হয়েছে। এত ঢং করতে হবে না, মাত্র কয়েকটা দিন। চলো ছাদে যাই। তারপর আমরা ছাদে গেলাম। পাশাপাশি বসে চাঁদ দেখতেছি।
আজকে চাঁদের আলোটা একটু বেশি ভালো লাগছে। প্রেমা আমার কাঁধে মাথা রাখলো আর একটা হাত জোরে ধরে রইলো। দুজনে বসে আমাদের ফিউচার নিয়ে কিছুক্ষণ কথা বললাম। মোটামুটি ভালো লাগছে। তারপর নিচে চলে আসলাম। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। কেন? তুমি শুয়ে থাকো, আমি কোরআন তেলাওয়াত করব। না, এটা হয় না। পিরিয়ড চলাকালীন সময় এটা করতে নেই। সমস্যা নেই, আমাদের নবীজি বলেছেন স্ত্রীর এই সময় ওর মাথা কোলে রেখে কোরআন তিলাওয়াত করতে। প্রেমা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সাথে সূরা আর রহমান তিলাওয়াত করতেছি। অসাধারণ একটা মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রেমার মাথায় হাত বোলাতে বোলাতে ও ঘুমিয়ে গেল। আমি তাকে দেখে ও ঘুমিয়ে আছে। ওর নিষ্পাপ চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। তারপর ওর কপালে একটা ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। তারপর আমিও 5 বছর পর আমি ঘুমিয়ে আছি। আমার সময় আমাদের আদরের তন্নি এসে বললো, বাবাই, ও বাবাই, আজকে তো শুক্রবার, আজকে ঘুরতে যাবে না? আম্মু যাবো। তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্না করে নাস্তা বানাচ্ছে, তোমাকে ফ্রেশ হতে বলেছে। আচ্ছা আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনাদের তো ভালো হয়, আমাদের একটা মেয়ে হয়েছে। এই একটু আগে যার সাথে কথা বললাম, ওই আমাদের কলিজার টুকরা, নাম তো। বিয়ের পর থেকে প্রতি শুক্রবার আমি, আব্বু আম্মু, প্রেমার আব্বু আম্মু সবাই ঘুরতে যাই। আজকে আব্বু আম্মু ট্রেনেতে গেছে, তাই আমাদের একাই যেতে হবে। প্রতি শুক্রবার যেতে যেতে অভ্যাস হয়ে যাওয়ায় তন্নি এসে আমাকে ডেকে দিল। অন্যদিকে জানি তো আমাকে বিয়ে করলো আর আমার নাদিয়াকে। যদিও ওদের বিয়ে দিয়ে অনেক কষ্ট হয়েছে, এখন সবকিছু ঠিকঠাক। সানিও আলাদা বাসা নিয়েছে, আয়মানও আলাদা বাসা নিয়েছে। ওদের বাবা মাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে, বাট ওনারা আসেনি। তবে মাঝে মধ্যে আসা যাওয়া করে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি প্রেমা আর তন্নি বেরিয়ে গেলাম ঘুরতে। প্রেমায় ঘুরতে যাওয়ার সময় শাড়ি পরেই বের হয়। আজকে ব্যতিক্রম কিছু হলো না। আমরা প্রথমে দাদুর কবরের কাছে গেলাম, গিয়ে জিয়ারত করলাম। বাবা, এখানে কে আছে? এখানে তোমার একটা বন্ধু আছে, ওর সাথেই দেখা করতে এখানে আসছি। বাবাই, বন্ধুকে বলো না আমাদের সাথে ঘুরতে যেতে। যাবে মা, বন্ধু এখন ব্যস্ত আছে, পরের বার আমার সাথে যাবে। প্রেমার দিকে তাকিয়ে দেখি চোখে পানি এসে গেছে। আমি তন্নিকে কোলে নিয়ে গাড়িতে চলে গেলাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম, চলতে শুরু করলাম অজানা গন্তব্যে। ভালোবাসার মানুষের সাথে, যার সাথে সারা জীবন পথ পাড়ি দিলেও একটু ক্লান্তি আসবে না। থাকবে ভালোবাসার চির অমর হয়ে। ভালোবাসি প্রিয়, অনেক বেশি।